inspired by our favorite teacher person, Professor Majumdar. I will like to also deliver my lecture in Bengali. বাংলায় বলবো এবং আজকে একটু আগে আলোচনা হচ্ছিল যে বাংলায় বললে স্টুডেন্টের পক্ষে খুব সুবিধা হয়, আমাদেরও একটু বাংলা চর্চা হয়ে যায়। অনেক সময় আমরা লেকচার বাংলায় দিই না, কিন্তু দিলে সুবিধা হয়। আর আমি অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ প্রদীপ্তবাবুকে আমাদেরকে ইনভাইট করার জন্য। এই ধরনের লেকচার সবসময় হয় না যেখানে স্টুডেন্টরা থাকে। জেনারেলি কনফারেন্সে আমরা লেকচারগুলো দিই, যেখানে খুব কম সময়ের মধ্যেই আমাদের এই লেকচারগুলোকে দিতে হয়, যেগুলোকে আমরা জেনারেলি টক বলি, লেকচার তো বলি না। এবার সেখানে খুব জিস্ট ফর্মে জিনিসগুলোকে আমাদের বলতে হয়, খুব সংক্ষিপ্তভাবে বলতে হয়, আর খুব টেকনিক্যাল থাকে টকগুলো। তো সেই জন্য এই ধরনের সুযোগ খুব একটা থাকে না, যেখানে একটা জেনারেল অডিয়েন্স থাকে, ছাত্রছাত্রীরাই বেশি থাকে। তো এই ধরনের জায়গাতে কিছু বলার একটা সুযোগ পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার বলেই আমি মনে করি, কারণ এখন আর সেই ধরনের হয় না সুযোগ সব সময়তে। তো যাই হোক, প্রথমেই যেটা বলবো সেটা একটু শুনে হয়তো অনেকেই ডিমোরালাইজ হবে। আমি অত্যন্ত ক্ষমাপ্রার্থী যে এই যে টপিকটা আছে অপটিক্যাল সলিটন, এটা কিন্তু পুরোপুরি ক্লাসিক্যাল কনসেপ্ট। প্রথমেই বলে রাখি, দিস ইজ এ ক্লাসিক্যাল কনসেপ্ট। কোয়ান্টাম মেকানিক্সের সঙ্গে যোগটা হয়তো আছে পরের দিকে, হয়তো দু একটা স্লাইড, কিন্তু পুরোটাই একটা ক্লাসিক্যাল কনসেপ্ট। যদিও এটা একটা ক্লাসিক্যাল কনসেপ্ট, এই অপটিক্যাল সলিটনটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যেটা আমরা চেষ্টা করব এই টকে বোঝার, তাহলে হয়তো পরবর্তীকালে আমরা সঞ্জয়দা যে কাজগুলো করেছে তার সঙ্গে কিছুটা হলেও কোরিলেট করতে পারবো, সংযোগ স্থাপন করতে পারবো। যেরকম সঞ্জয়দার কাজের ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে কিউবিট তৈরি করা, যেটা একটা স্টেট দিয়ে তৈরি হচ্ছে, একটা ভেক্টর, যেটাকে আমরা বলছি, সঞ্জয়দাও বোঝালো হিলবার্ট স্পেসে যে ভেক্টরটা থাকে, যেটাকে কেট ভেক্টর বলা হয়। সেই কেট ভেক্টরটা হচ্ছে যে স্টেট ভেক্টর সাইজে ডিফাইন করা হয়, এবং তার বিভিন্ন স্টেটকে আমরা কিউবিট হিসেবে বলি, এবং তার কোয়ান্টাম মেকানিক্যাল ওরিয়েন্টেশন দিয়ে বিভিন্ন রকমভাবে সেগুলোকে আমরা কাজে লাগাই কিছু জিনিসকে মেজার করার জন্য। ঠিক তেমনিভাবেই এখন দেখা যাচ্ছে যে অপটিক্যাল সলিটন, যেটা কিনা একটা ক্লাসিক্যাল কনসেপ্ট, পুরোপুরি একটা মানে বাংলায় বললে একটা ধ্রুপদী একটা ধারণা, সেইখান থেকে কোয়ান্টাম ধারণাতে লোকজন আসার চেষ্টা করছে, কারণ এর কিছু প্রপার্টিস আছে, এর কিছু ধর্ম আছে। প্রপার্টিস বা ধর্মগুলো কি কি না, অপটিক্যাল সলিটন যেটাকে আমরা বলছি সেটা মানে হচ্ছে এটা একটা খুব স্টেবল স্ট্রাকচার। অপটিক্যাল নামটা দেখেই বোঝা যাচ্ছে জেনারেলি আমরা বলতে চাইছি যে এটা একটা অপটিক্সে বা আলোক বিজ্ঞানে ব্যবহৃত একটা কিছু, কিন্তু তা কিন্তু নয়। এই শব্দ সলিটনটা সব জায়গাতেই ছড়িয়ে আছে। এই শব্দ সলিটনটার মানেই হচ্ছে যে আমি একটা কিছু খুব স্টেবল চাইছি। একটু আগেই সঞ্জয়দা বলছিলেন যে কোয়ান্টাম স্ট্রাকচারগুলোতে কি হচ্ছে, দাঁড়িয়ে আছে না শুয়ে আছে মেজার করতে পারছি না, তাদের মধ্যে একটা ওরিয়েন্টেশনের প্রবলেম রয়েছে। সেই ক্ষেত্রেও আমরা দেখেছি স্টেবিলিটি একটা বড় ভূমিকা পালন করে। এক্ষেত্রেও আমরা দেখব যে অপটিক্যাল সলিটন হচ্ছে এমনই একটা জিনিস যেটা অনেক বেশি স্টেবল, এবং এই স্টেবল হওয়ার জন্য, এই দৃঢ় হওয়ার জন্য এইটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। কিন্তু তার আগে আমাদের যেটা বুঝতে হবে যে এর মানেটা কি। আচ্ছা, শুরু করা যাক। প্রথমে আমি বলবো আমাদের ইনস্টিটিউট সম্পর্কে, যেটা অনেকেই হয়তো জানে। এই স্লাইডটা আমি সবসময় দেখাতে পছন্দ করি। 1951 সালে আমাদের আইআইটিটা প্রথম প্রতিষ্ঠিত হয়। এর এরিয়াটা কিন্তু বিশাল বড়। আমি সবাইকেই অনুরোধ করবো যে কোনো না কোনো সময় বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, তোমরা হয়তো অনেকেও গেছো হয়তো এর মধ্যে। 8.5 স্কোয়ার কিলোমিটারের জায়গা, আমাদের 19টা ডিপার্টমেন্ট রয়েছে, 16টা সেন্টার রয়েছে, 13টা স্কুল রয়েছে, নাম্বার অফ ফ্যাকাল্টি অনেক বেশি, কিন্তু ভেতরটা অনেকটা বড় এবং গেলে খুবই ভালো লাগবে। একটা ভালো অ্যাটমসফিয়ার আছে ভেতরে, একাডেমিক অ্যাটমসফিয়ার। অনেকেই এখানে আছেন যারা ওখানকার প্রাক্তনী, তো তারা আরোই ভালোভাবে জানবে। তো তোমরা যদি যাও ওখানে, তো মানে কোনো একটা প্রোগ্রামে বা কিছু গিয়ে তোমরা কিন্তু সত্যি জায়গাটাকে মানে এনজয় করবে। আচ্ছা, আমি আমার টকটাকে 3টে ভাগে ভাগ করার চেষ্টা করেছি। একটা হচ্ছে অপটিক্যাল সলিটন ইন লেমানস আন্ডারস্ট্যান্ডিং, খুব সহজভাবে বোঝার যে জিনিসটা কি, খুব কিছু ছবি টবি দিয়ে যে জিনিসটা কীরকম হয়। তারপরে আছে টেকনিক্যাল ডিটেলস, আমরা বোঝার চেষ্টা করব যে অপটিক্যাল সলিটনটা টেকনিক্যালি কিভাবে হয়, মানে কিছু অঙ্ক টঙ্ক থাকবে। আর আরেকটা আছে যে অপটিক্যাল সলিটনটা ইন অ্যাডভান্স, নতুন কি জিনিস হচ্ছে এটা নিয়ে, বা কিছু কিছু কাজ যেগুলো নতুন নতুন হচ্ছে সেগুলো বলার চেষ্টা করব, যার সঙ্গে কোয়ান্টাম মেকানিক্সের একটু সম্পর্ক আনার চেষ্টা করব। আজকেই আসার সময় সঞ্জয়দের সঙ্গে আলোচনা হচ্ছিল স্কুইজ স্টেট বা এই জিনিসগুলো নিয়ে, যেটা সঞ্জয়দা বেসিক্যালি এক্সপার্ট, ওই আমাকে বোঝাতে আসছিল পুরো রাস্তাটা যে কীভাবে ওটা তৈরি করে ওনারা। তো যাই হোক,
তো দেখা যাক আমরা পরপর এগোই আস্তে আস্তে। হ্যাঁ, তো এই জিনিসটা প্রথম উৎপত্তি হয় এই ভদ্রলোকের জন্য, ওনার নাম হচ্ছে জন স্কট রাসেল। তো 1838 সালে এই ঘটনাটা ঘটে। উনি একজন মানে পেশায় একজন নেভাল ইঞ্জিনিয়ারিং মানে নেভাল ইঞ্জিনিয়ার ছিলেন। তো জেনারেলি জাহাজ ফাহাজ উনি বানাতেন। তো হঠাৎ করে একটি দেখলেন যে একটি ছোট জাহাজ এসে দাঁড়ানোর সাথে সাথেই ক্যানালে, এটা ইউনিয়ন ক্যানাল বলে একটা ক্যানাল, মানে খাল যাকে বলে বাংলা ভাষায়, তো একটা ছোট নৌকা এসে দাঁড়ানোর পরই সেই নৌকাটা যে ডিস্টারবেন্সটা জেনারেট করলো জলের ওপর, সেই ডিস্টারবেন্সটা একটা ওয়েভের আকার নিয়ে চলতে শুরু করলো। উনি একটু কিউরিয়াস হলেন, উনি একটু বললেন যে কি ব্যাপার একটু দেখা যাক। বলে উনি তখন ঘোড়ায় চড়ে আসছিলেন। তখন উনি কি করলেন, ঘোড়ায় চড়ে ওই যে ওয়েভটা যাচ্ছে ওর সঙ্গে প্যারালালি ছুটতে শুরু করলেন যে কত দূর যায় ওয়েভটা দেখার জন্য। এবং উনি আশ্চর্যভাবে দেখলেন এই ওয়েভটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উইদাউট এনি ডিস্টরশন, কোনো রকমের আকারের পরিবর্তন ছাড়াই এটা চলে যাচ্ছে, অনেক দূর পর্যন্ত এটা প্রবাহিত হচ্ছে। ওনার যেহেতু নেভাল উনি আর্কিটেক্ট ছিলেন, ওনার মনে একটা ধারণা ছিল হাইড্রোডাইনামিক্স সম্পর্কে। উনি বললেন এটা একটা কোনো রকমের বিশেষ ওয়েভ, সেই ওয়েভটা কি তিনি এটা তারপর জানার চেষ্টা করলেন এবং প্রথম ধারণা সলিটনের জেনারেট হলো। এখানে কিন্তু বলে রাখা প্রয়োজন যে এই সলিটনটা কিন্তু নর্মাল সলিটন বলেই আমি বলছি, এটা হাইড্রোডাইনামিক্সের সলিটন, কিন্তু আমার যে বক্তৃতাটা আমার যে নামটা ছিল সেটা ছিল কিন্তু অপটিক্যাল সলিটন। এখানে কিন্তু অপটিক্সের কিছু ব্যাপার নেই, কিন্তু কনসেপ্টটা সেম, যে এমনই একটা কিছু যেটার আকার পরিবর্তন না করে অনেক দূর পর্যন্ত প্রবাহিত হতে পারে, যদি খুব বাংলায় আমি খুব জিনিসটাকে বলার চেষ্টা করি। আচ্ছা, তারপরে এটা আচ্ছা, শুধুমাত্র যে এইটা এই ক্যানালের মধ্যেই সীমাবদ্ধ তা নয়। রিসেন্টলি এটা ছবি দেখা গেছে, আমি জানি না ছবিটা দেখা যাচ্ছে কিনা, এটা হচ্ছে যে জেব্রাল্টার ক্যানাল, এই জায়গাটা, এই মধ্যিখানটা আমরা জানি জেব্রাল্টার প্রণালী পড়েছে। এই ফাঁক দিয়ে যখন মানে এইটা যাচ্ছিল, জল যায়, তখন দেখা যায় এখানে কিছু ওরকম ধরনের ওয়েভ তৈরি হয়। এটা স্যাটেলাইটে তোলা ছবি, আমি জানি না এটা কতটা দেখা যাচ্ছে। এই বিস্তৃত এলাকা জুড়ে এই ওয়েভটা কিন্তু প্রপাগেট করছে। এটা প্রমাণ করে যে এরকম একটা সত্যি বস্তু আছে যেটা অনেক দূর পর্যন্ত প্রপাগেট করতে পারে বা প্রবাহিত হতে পারে এর আকারকে পরিবর্তন না করে। হ্যাঁ, তারপর শুধু এখানেই সীমাবদ্ধ নয়, এটা বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। আচ্ছা, এইবার এই ধরনের কিছু স্ট্রাকচার দেখা যায়, এটাকে বলা হয় মর্নিং গ্লো ক্লাউড। অনেক সময় সকালের দিকে আকাশ, এটা এখানে দেখা যায় না, অস্ট্রেলিয়ার মতো জায়গায় জেনারেলি যেটা বেশি দেখা যায় এইরকম লম্বা লম্বা মেঘের স্তর আছে এবং মেঘের স্তরগুলো সিলিন্ড্রিক্যাল, এবং সময়ের সাথে সাথে কি হয় এই মেঘটা আস্তে আস্তে এগিয়ে আসে, যেমনভাবে গড়ায় না সেরকম। শুধু তাই নয়, এগুলো কিলোমিটার বিস্তৃত, ছবিতেই দেখা যাচ্ছে। এটা স্যাটেলাইট থেকে ছোলা ছবি, এই যে 3টে লাইন দেখা যাচ্ছে বেসিক্যালি এই 3টে লাইনেরই প্রতিচ্ছবি। এগুলো প্রপাগেট করে লম্বা ডিস্টেন্স দূরে, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। সুতরাং এই যে স্টেবল স্ট্রাকচারগুলো প্রকৃতিতে তৈরি হচ্ছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, এবং এই যে কারণগুলো আছে সেগুলো অনুধাবন যে সাবজেক্টে করা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট অপটিক্যাল সলিটন। আজকের যে টপিকটা আছে বাই দ্য ওয়ে, যে আমরা এই নিয়ে কথা বলছি বোস-আইনস্টাইন কনডেনসেট, বা এইটা নিয়ে কথা বলছি। এই বোস-আইনস্টাইন কনডেনসেট যেটা তৈরি হয় সেটাও এক ধরনের সলিটন, এবং সেইটা যে ইকুয়েশন দিয়ে গভর্ন হয় সেই ইকুয়েশনটার সঙ্গে আজকে যে ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করব, যেটাকে বলা হয় নন-লিনিয়ার শ্রোডিঞ্জার ইকুয়েশন, তার একটা অদ্ভুত মিল আছে। এবং এইটা যদি আমরা বুঝতে পারি, পরবর্তীকালে যারা বোস-আইনস্টাইন কনডেনসেট নিয়ে কাজ করবে তাদের পক্ষে এই জিনিসটাও বোঝা সম্ভব। সেই ইকুয়েশনটাকে বলা হয় গ্রস-পটিভস্কি ইকুয়েশন। এইটাতেই সঞ্জয় দা বসে আছে, উনি এইটার ব্যাপারে একদম মানে অত্যন্ত প্রাজ্ঞ, উনি মাস্টার লোক এই ব্যাপারে, উনি সবচেয়ে ভালো এটা নিয়ে কাজ করেছেন, দীর্ঘদিন কাজ করেছেন। আচ্ছা, আরও কিছু ছবি এখানে আমি দেখাতে চাই যে কিরমভাবে এই অপটিক্যাল সলিটনটা সারা ইয়েতে ছড়িয়ে আছে, শুধু ভারতে নয়, শুধু পৃথিবীতে নয়, এবং বিশ্বজগৎ জুড়ে এই স্ট্রাকচারগুলো ছড়িয়ে। এটাকে বলা হয় ফেয়ারি সার্কেল। নামিবিয়াতে একটা জায়গা আছে যেখানে এরকম ভেজিটেশন হয়। এই ভেজিটেশনে দেখা যায় যেরকম গোল গোল কিছু সার্কেল জেনারেট করেছে। এর সার্কেলটা যে কেন জেনারেট করে এরকমভাবে, সেইটা অনেকেরই ধারণা ছিল না যতদিন না পর্যন্ত এই সলিটনের কনসেপ্টটা আসে। এটাও বেসিক্যালি একটা এটাকে বলা হয় লোকালাইজ স্ট্রাকচার। এই লোকালাইজ স্ট্রাকচারটা একটা ভেজিটেশন ফিল্ডের ওপর, যেখানে ক্ষেত ভূমি আছে, যেখানে অল্প বৃষ্টি হয়, সেই অল্প বৃষ্টিতে এই ধরনের স্ট্রাকচার জেনারেট করে। না, এগুলো ম্যানমেড না,
এগুলো প্রকৃতি তৈরি করেছে, এগুলো কোনো ম্যানমেডের ব্যাপার নেই। সেটাই তো আশ্চর্যের ব্যাপার। এই যেমন সমুদ্রের তলায় এরকম একটা তৈরি হয়েছে, এটাও এক ধরনের সলিটন। সলিটন মানে কি? সলিটন মানে একটা স্ট্রাকচার, একটা আকার যেটা চেঞ্জ হয় না বা যেটা স্টেবল থাকে, অনেক দিন পর্যন্ত স্টেবল থাকে। এই গাছগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো এই ছোট ছোট সার্কেলগুলো নিজের মতো করে তৈরি করেছে। তারও একটা, হ্যাঁ, জেনেরিক একটা একদম সম্পূর্ণ জেনেরিক। যেমন এই নার্ভ পালস প্রপাগেশন, আমরা জানি নার্ভ একটা পালস থ্রু দিয়ে প্রপাগেট করে। এই যে পালসটা জেনারেট করেছে, এটাও লম্বা ডিস্টেন্স পর্যন্ত প্রপাগেট করতে পারে, অনেক দূরত্ব পর্যন্ত যেতে পারে, কিন্তু এর আকারের কোনো চেঞ্জ হয় না। এটাও একটা পোটেনশিয়াল সলিটন। সবচেয়ে খুব একটা ইন্টারেস্টিং আমি পেলাম যে এই যে এটা হচ্ছে বৃহস্পতি গ্রহ। অনেকেই জানি বৃহস্পতি গ্রহতে এরকম একটা স্পট আছে, রেড, জায়ান্ট রেড স্পট বলে। এই যে রেড স্পটটা আছে, এটা বেসিক্যালি এর আকার প্রায় পৃথিবীর সমান হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা এরকম মানে একটা ঘূর্ণিঝড় যেটা হয়ে চলেছে বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর। আকার কিছু হয়তো সামান্য চেঞ্জ হচ্ছে, কিন্তু এই আকারের চেঞ্জটা তুলনামূলকভাবে কম। এটাকেও একটা স্টেবল স্ট্রাকচার হিসেবে বলা হয়। হ্যাঁ, এই স্টেবল স্ট্রাকচারটাও হচ্ছে এক ধরনের সলিটন। এটাকে বলা হয় ডিসিপেটিভ সলিটন। এনার্জি আসছে, এনার্জি চলে যাচ্ছে, এনার্জি আসছে, চলে যাচ্ছে, কিন্তু দুজনকার মধ্যে এমন ব্যালেন্স হচ্ছে যে ওই স্ট্রাকচারটা থেকে যাচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন। তো এই ধরনের স্ট্রাকচারে সারা মানে বিশ্ব ছড়িয়ে আছে। এই জন্যই অপটিক্যাল সলিটনটা আমাদের জানা দরকার, সলিটনটা জানা দরকার। যেরকম আর একটা উদাহরণ দিচ্ছি যে কি ধরনের আকারটা কতটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে পাখিদের উড়ে যেতে মাইগ্রেট করে অনেক ডিস্টেন্স পর্যন্ত, একটা পাখির দল মাইগ্রেট করে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, তারা খাদ্যের সন্ধানে হোক, যেখানে হোক। তো সেইখানে ওরা একটা খুব স্পেসিফিক স্ট্রাকচার গঠন করে, ভি শেপের স্ট্রাকচার গঠন করে, যেখানে এই যে পাখিটা আছে, সামনের পাখি, পথ প্রদর্শন শুধু করে না, এই হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট ওয়ান। এই যে এয়ার রেজিস্ট্যান্সটা আছে, সেই রেজিস্ট্যান্সটাকে অতিক্রম করে যায়। পরের দিকের পাখিগুলো এই অনুযায়ী তার ভেলোসিটিটাকে মেনটেন করে, এবং সেই ভেলোসিটিটা মেনটেন করার জন্য এরকম একটা স্পেসিফিক শেপ তৈরি হয়, যেটা একটা স্টেবল শেপ, একটা খুব খুব সংগঠিত একটা স্ট্রাকচার, যেটা কিনা প্রপাগেট করে এগিয়ে যায়। এই ঠিক কনসেপ্টটা যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা এই সলিটনের ব্যাপারটা বুঝতে পারবো। এবার আসি আমরা সলিটনে। তো নর্মালি আমরা যেটা দেখি কি, একটা আলোকে যখন আমরা একটা এই লেজার বিম, ফর এক্সাম্পল আমি যদি একটা করি, লেজার বিম খুবই সংগঠিত আলো, মানে এখান থেকে আমি একটা টিপ দেখতে পাই, কিন্তু তার মধ্যেও কিছু ছড়িয়ে যাওয়ার প্রবণতা আছে কিছু। যেমন আমরা টর্চের আলোকে আমরা যখন দিই, আলোটা ছড়িয়ে যায়। তো আমি যদি একটা অপটিক্যাল পালস যদি একটা কল্পনা করি, অপটিক্যাল পালস কি বা বৃত্তান্ত পরে আসছি, তাহলে যেটা হয় কি, এই স্ট্রাকচারটা যেটা আছে, এই স্ট্রাকচারটা ছড়িয়ে যায়। এটাকে বলা হয় ব্রডেনিং। এটা একটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে, ব্রডেনিং, বড় হয়ে যায় বলে এটাকে ব্রডেনিং বলে। তো এই ব্রডেনিংটা আমরা যখন স্টাডি করি, এইটাকে কোনো একটা মাধ্যমের মধ্যে, কোনো একটা মিডিয়ামের মধ্যে, টেম্পোরাল পালসের ব্রডেনিংটা, তখন সেইটা হয় ডিসপারশনের জন্য। ডিসপারশনটা মানে কি না, যেমন এই পাখিগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ভেলোসিটিটা এমন থাকে যে তারা এই দুজনকার মধ্যে এই যে ডিস্টেন্সগুলোকে বজায় করে রাখে, ঠিক তেমনিভাবে এইখানে ঘটনাটা ঘটে না। এখানে কি হয়, একটা কম্পোনেন্ট আছে সে একটু আগে এগিয়ে যায়, আর একটা কম্পোনেন্ট আছে সে একটু পিছিয়ে যায়। এটা ঠিক 100 মিটার রেসের মতো। 100 মিটার রেসেতে প্রত্যেকটা প্রতিযোগী প্রথমে যখন t=0 পয়েন্টে কি হয়, প্রত্যেকে সমান জায়গায় দাঁড়িয়ে থাকে। তো তারপর যখন তাদের ছেড়ে দেওয়া হয়, কি হয়, বিভিন্ন জন বিভিন্ন স্পিডে যখন যায়, বিভিন্ন জন যখন বিভিন্ন স্পিডে যখন যাচ্ছে, তাদের যে পজিশনগুলো আছে সেই পজিশনগুলো স্ক্যাটার্ড হয়ে যায়। এই যে তাদের পজিশনগুলো স্ক্যাটার্ড হয়ে গেল, এই ঘটনাটাকেই বলা হয় ডিসপারশন। আমি যদি তাদের একটা ডিস্ট্রিবিউশন করি, তাহলে দেখবো তাদের একটা ডিস্ট্রিবিউশন পেয়ে যাচ্ছে, একটা ডেল্টা এক্স পাচ্ছি। এই যে ডেল্টা এক্সটা পাচ্ছি, প্রথমে কিন্তু 0 ছিল, ওভার দ্য প্রপাগেশন এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং যত দূরে যাব কি হবে, দুজনকার মধ্যে কেউ হাঁপিয়ে পড়বে, কেউ কম জোরে ছুটবে, যে স্ট্রং আছে সে এগিয়ে যাবে। তার মধ্যে কি দুজনকার মধ্যে ডিস্টেন্সটা বা পুরো গ্রুপটার মধ্যে যে ছাড়াছাড়িটা অনেক বেশি হয়ে যাবে। এই যখন বেশি হয়ে যাবে, তার বলবো এটা অনেক বেশি ডিসপার্সড হয়ে গেছে। এই ঠিক সেম ঘটনাই এখানে ঘটে যখন আমরা একটা লাইট প্রপাগেট করাই একটা সিস্টেমের মধ্যে দিয়ে, ডিফারেন্ট কম্পোনেন্ট ডিফারেন্ট স্পিডে প্রপাগেট করে। তাই জন্য কি হয়, তাদের মধ্যে এই গ্রুপ ভেলোসিটির একটা মিসম্যাচ হয়। এই গ্রুপ ভেলোসিটি মিসম্যাচের জন্য তারা এরকম ছড়িয়ে যায়। আমরা আসবো এই জিনিসগুলো। কিন্তু যদি এমনই একটা জিনিস করা যায় যেটা কিনা যে মিসম্যাচটা হচ্ছে তাকে আবার সংগঠিত করে, তাহলে আগের জায়গায় আমি আবার ফিরে আসবো। এই জিনিসটা যে জিনিসটা দিয়ে করা হয় সেটা হচ্ছে সিস্টেমের নন লিনিয়ারিটি। অর্থাৎ একটা সিস্টেম যদি নন লিনিয়ার হয়, তাহলে দেখা যায় যে যে কারণে এটা ব্রডেন হচ্ছে বা যে কারণে ছড়িয়ে যাচ্ছে, সেই কারণটার একটা বিপরীত কারণ, একটা বিপরীত এফেক্ট যদি আমি দিই, তাহলে ও আরো সংগঠিত হয়ে যাবে। সুতরাং যেটাকে আমি ছেড়েছিলাম সেটাকেই পাবো। এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটাকেই বলা হয়
এই জিনিসটাকেই বলা হয় সলিটন। যেহেতু এটা অপটিক্সে হচ্ছে তাই জন্য যেটাকে বলা হয় অপটিক্যাল সলিটন। 1973 সালে প্রথম এটা প্রপোজ করা হয় যে এই ধরনের জিনিস হওয়া সম্ভব। আমি একটা নন লিনিয়ার মিডিয়ামের মধ্যে যদি একটা অপটিক্যাল পালস দিই, ডিসপারশনের জন্য অপটিক্যাল পালসটা বড় হবে, ব্রডেন হবে, কিন্তু যদি নন লিনিয়ারিটি তার সঙ্গে থাকে তাহলে সেই নন লিনিয়ারিটি তাকে কাউন্টার ব্যালেন্স করবে, করে আমি আবার আগের জায়গায় ফিরে আনবো। এই আইডিয়াটার উপর বেস করে, এটা ম্যাথমেটিক্যাল আইডিয়া ছিল, এই আইডিয়াটার উপর বেস করে এই পেপারটা পাবলিশ হয় প্রথম। এটা মোস্ট প্রবাবলি 1980 বা ওইরকম একটা সময়কার হবে, তারিখটা এখানে দেখা যাচ্ছে না আবঝা। সেইখানে প্রথম এক্সপেরিমেন্টালি দেখা হয় সত্যি সত্যি ঘটনাটা ঘটে, অর্থাৎ যে কথাটা বলছিলাম অপটিক্যাল সলিটন, ওভার দ্য ডিস্টেন্স দেখা যাচ্ছে এরকম একটা স্ট্রাকচার পাওয়া যাচ্ছে, সেই স্ট্রাকচারটা খুব স্টেবল থাকছে, অর্থাৎ খুব সংগঠিত থাকছে, একটা আকার আছে, সেই আকারটা খুব সংগঠিত থাকছে। এইটা হচ্ছে একটা অপটিক্যাল পালস। কি অপটিক্যাল পালস বা কি জিনিস আমরা পরে আসছি, এই টেকনিক্যাল ডিটেলসের মধ্যে থাকবো। তো প্রথম যে ভাগটা ছিল তাতে আমরা বোঝার চেষ্টা করলাম কি অপটিক্যাল সলিটন। অপটিক্যাল সলিটন ছাড়াও যেটা বোঝার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে সলিটন। সলিটন কি জিনিস না, একটা সংগঠিত আকার যেটা অনেক দূর পর্যন্ত গেলেও তার আকারের কোনো রকমের পরিবর্তন হয় না, কোনো রকমভাবে সেটা একে অপরকে ব্যালেন্স করে, একটা পজিটিভ এফেক্ট থাকলে একটা নেগেটিভ এফেক্ট থাকবে, তার একে অপরকে ব্যালেন্স করবে, ব্যালেন্স করে আকারটা ঠিক থাকবে। এইবার আমরা একটুখানি ডিটেল পড়বো যে অপটিক্যাল সলিটনের টেকনিক্যাল স্ট্রাকচারটা কি হয় বা টেকনিক্যাল ডিটেলটা কি হয়। তো এটা বলার জন্য প্রথমেই আমাদের যে জিনিসটা জানার দরকার সেটা পোলারাইজেশন। আমি আমার টকটাকে সেইভাবেই করার চেষ্টা করেছি যাতে স্টুডেন্টরা একটুখানি কোরিলেট করতে পারে। এগুলো খুবই সহজ জিনিস যেটা ওরা জানে, অর্থাৎ একটা ভ্যারিং ইলেকট্রিক ফিল্ড যদি একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যায় তাহলে এই মিডিয়ামের সঙ্গে এই ফিল্ডের একটা ইন্টারাকশন হয়। এই যে ইন্টারাকশনটা হয় সেই ইন্টারাকশনটার জন্য কি হয়, ইলেকট্রনগুলোর মধ্যে একটা সেপারেশন তৈরি হয়, ইলেকট্রনগুলো যে ইলেকট্রন ক্লাউডটা থাকে সেটা একটু শিফটেড হয়, যাকে বলা হয় পোলারাইজেশন। এই পোলারাইজেশনটা হয় কারণ এই ডাইপোলগুলো জেনারেট করে, পজিটিভ আর নেগেটিভ একটা ডাইপোল জেনারেট করে, এবং এই ডাইপোল পার ইউনিট ভলিউমকে আমরা বলি পোলারাইজেশন। এই পোলারাইজেশনটা যদি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে আমি রিলেট করতে চাই তাহলে এরকম একটা রেসপন্স ফাংশন দিয়ে এটা রিলেট করা হয়, যেটাকে বলা রেসপন্স, অর্থাৎ মেটেরিয়াল একটা রেসপন্স থাকে। আমি সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ড দিলাম, সঙ্গে সঙ্গে ও এগিয়ে গেল তা নয়, একটা কিছুটা সময় পর সে নিজের আকারে সে সজ্জিত হয়। তো তাকে এইভাবে লেখা হয় এরকম একটা ম্যাথমেটিক্যাল ফর্মে। তাকে যখন আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করি টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমে, তো এরকম ধরনের একটা ঘটনা ঘটে। এখানে এই যে বস্তুটি রয়েছে কাই1 বলে, এটা হচ্ছে তার রেসপন্স ফাংশন। এই রেসপন্স ফাংশন মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, অর্থাৎ যে মেটেরিয়ালটা যেরকম সেই অনুযায়ী সেই পোলারাইজেশনটা হয়। কোনো কোনো মেটেরিয়ালে খুব বেশি পোলারাইজেশন দেখা যায়, কোনো কোনো মেটেরিয়ালে কম পোলারাইজেশন দেখা যায়, সেম ইলেকট্রিক ফিল্ড দেওয়া সত্ত্বেও। তার কারণ হচ্ছে এই বস্তুটি। আচ্ছা, এইবার এইটা বলার পর সরি, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে হচ্ছে এটা। তো এই মডেলটা আমরা তাড়াতাড়ি বোঝার চেষ্টা করি যে ইলেকট্রনটা ইলেকট্রিক ফিল্ড কোনটা হ্যাঁ, এটা বেসিক্যালি ওই তো লেজারটা তো একটা ডিরেকশন প্রপার্টি আছে, তো ওর ওই জায়গাটা গিয়ে না পড়ে একটু এদিক ওদিক হলেই ওটা নিচ্ছে না মনে হচ্ছে, যেটা আমি জানি না এখন এক্স্যাক্টলি রিজনটা কি। তো এইটা আমরা যেটা করি কি যে এই ইলেকট্রিক ফিল্ড যখন দিই, এই ইলেকট্রিক ফিল্ড দিলে এটাকে বলা হয় ডুড মডেল, কারণ ইলেকট্রনগুলোকে বলা মানে ধরা হয় যেন একটা স্প্রিং মাস সিস্টেম। এবার তাতে আমি ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি, ইলেকট্রিক ফিল্ড দিলে কি কি ও মেটেরিয়ালটা কিভাবে রেসপন্স করে না, এটা হচ্ছে সিম্পলি হুকস ল থেকেই আমাদের আসে। এর মধ্যে একটা টার্ম থাকে যেটা কিনা আমরা বলি যে এটা হচ্ছে ড্যাম্পিং টার্ম, তার সঙ্গে একটা টার্ম থাকে যেটা কিনা হচ্ছে যে রেজোনেন্স টার্ম, আর এই জিনিসটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড যেটা দিচ্ছে। এইটা থেকে সহজেই আমি পরে ক্যালকুলেশনটা আরো ডিটেলস বলা আছে, আমরা সহজেই যে বস্তুটার কথা বললাম সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। এই বস্তুটাকে ক্যালকুলেট করার কারণটা কি, তার কারণ হচ্ছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আমাদের লক্ষ্য হচ্ছে এইখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল ও কিভাবে রেসপন্স করে। কারণ আমরা একটু আগেই বলছিলাম যে যখন আমরা একটা মিডিয়ামের মধ্য দিয়ে লাইট যায়, কিছু কিছু লাইটের অংশ আছে যেটা একটা স্পিডে পাস করে, আর কিছু কিছু লাইটের অংশ আছে যেটা অন্য স্পিডে পাস করে। এই যে দুটো ডিফারেন্ট স্পিডে তারা প্রোপাগেট করছে, দুটো ডিফারেন্ট ভেলোসিটিতে তারা প্রোপাগেট করছে, এই ডিফারেন্ট ভেলোসিটিতে প্রোপাগেট করার কারণ হচ্ছে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা এই ফ্রিকোয়েন্সির ফাংশন হয় বা ওয়েভলেন্থের ফাংশন হয়, যেটা আমরা জানি। তো এই ওয়েভলেন্থের কিভাবে ফাংশন হয় সেটা জানার জন্য এই মডেলটা খুবই উপকারী। এই মডেলটা আমরা দিয়ে দেখতে পারি এই যে ফ্যাক্টরটা বললাম যে সাসেপ্টেবিলিটি, এইটা নিজে ফ্রিকোয়েন্সির ফাংশন, এইটা নিজে ফ্রিকোয়েন্সির ফাংশন হওয়ার জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সে ইটসেলফ ফ্রিকোয়েন্সির ফাংশন হয়ে বসে আছে।
এইবার আমরা কি করব, আমরা একটুখানি নন লিনিয়ারিটিটা কিভাবে আছে সিস্টেমে সেটা তাড়াতাড়ি বোঝার চেষ্টা করব। এইখানে যদি একটা ইলেকট্রন থাকে যেটা কিনা একটা বাউন্ড ইলেকট্রন, তার উপর ইলেকট্রিক ফিল্ড করলে কি হয়, এই যেটা আমি বলছিলাম যে ওই ইলেকট্রন ক্লাউডটা একটুখানি সরে যায়, শিফটেড হয়। আগে ছিল এটার উপর সুপার ইম্পোজ, অর্থাৎ যেখানে ছিল ইলেকট্রন ক্লাউড তারপরে নিউক্লিয়াসটা ছিল, তো কোনো রকমের চার্জের ডিস্ট্রিবিউশন ছিল না। এখানে কি হয়, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার সাথে সাথে কি হয়, একটা চার্জের ডিস্ট্রিবিউশন, এখানে পজিটিভ চার্জ হয়ে যায়, এখানে নেগেটিভ চার্জ হয়ে যায়। তো পজিটিভ নেগেটিভ চার্জ যখন ডিস্ট্রিবিউটেড হয় একটা ডাইপোল তৈরি হবে, সেই ডাইপোল থেকেই আমরা কি পাবো, পোলারাইজেশনের কনসেপ্টটা পাবো। এই পোলারাইজেশন বাই দ্য ওয়ে ইট ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রিক ফিল্ড, যদি ইলেকট্রিক ফিল্ড খুব কম হয়, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড যদি কম হয় তাহলে পোলারাইজেশনটাকে আমি একটা লিখতে পারবো ইজ ইকুয়াল টু সামথিং মাল্টিপ্লাইড বাই ইলেকট্রিক ফিল্ড। কিন্তু আদপে তা নয়, আমরা যদি ইলেকট্রিক ফিল্ডটাকে একটু বাড়াই, দেখি এটা কাজ করছে কিনা, হ্যাঁ, আমরা যদি ইলেকট্রিক ফিল্ডটাকে একটু বাড়াই তাহলে কি হবে, দেখা যাবে হায়ার অর্ডারের সঙ্গে এগুলো রিলেট করে। অর্থাৎ যদি আমি একটা জেনারেল এক্সপ্রেশন লেখার চেষ্টা করি যে পোলারাইজেশনটা কিভাবে রিলেটেড, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফার্স্ট অর্ডার নয়, সেকেন্ড থার্ড ফোর্থ অর্ডারের উপর এটা ডিপেন্ড করে। তো এই যে সেকেন্ড থার্ড ফোর্থ অর্ডার, তার মানে এই যে লিনিয়ার রিলেশনটা ছিল, সেই লিনিয়ার রিলেশনটা এইখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। এই যখনই সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার ফোর্থ অর্ডার টার্ম থাকছে তখন এই ইকুয়েশনটা আর লিনিয়ার থাকছে না, তখনই এই নন লিনিয়ারিটিটা আসছে সিস্টেমের মধ্যে। সুতরাং নন লিনিয়ারিটিটা আসার জন্য প্রধান শর্ত হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটাকে খুব হাই হতে হবে। এই ছবিটা আমি আগেও দেখিয়েছি, আগেও এটাকে এক্সপ্লেন করেছি যে কিভাবে ইলেকট্রিক ফিল্ড দিলে এটা এই ইলেকট্রনটা বাউন্স করে। এখানে ক্যালকুলেশনটা একটু দেখানো হয়েছে, এটা একটা রিফ্রেশ করা, এবং এইখান থেকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে আমরা বার করেছি ফ্রিকোয়েন্সির টার্মে। শুধু ফ্রিকোয়েন্সির টার্মে নয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে আমরা ওয়েভলেন্থের টার্মেও বার করতে পারি বলে এরকম একটা আমরা এক্সপ্রেশন আমরা পাই, যেটাকে আমরা বলি সেলম্যায়ার ইকুয়েশন। এটা আমরা সকলেই জানি যে একটা যদি মেটেরিয়াল দেওয়া থাকে তার যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমাদের বার করতে হয় তাহলে সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ওয়েভলেন্থের ফাংশন হয়। এই ওয়েভলেন্থের ফাংশনটা এই ফর্মে সবসময় লেখা যায়, এই ফর্মে সবসময় লেখা যায়, তার কারণ হচ্ছে এই ইকুয়েশন দিয়ে আমরা এটাকে ডিরাইভ করতে পারি। এবং এই যে ইকুয়েশনটা আছে এটা সেলম্যায়ার ইকুয়েশন, যেখানে মেটেরিয়ালটার এই এ আই আর ল্যামডা আই এই দুটো ভ্যালুর উপর নির্ভর করে কোন মেটেরিয়ালের জন্য সেলম্যায়ার ইকুয়েশনটা কিরকম দেখতে হবে। আচ্ছা, এইবার এটা তো হলো। এইবার আমরা এখান থেকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে যেরকম ভাবে আমরা দেখি, যদি প্লট করি তাহলে দেখব কিছু কিছু ক্ষেত্রে এই টার্মটা ডিএন ডি ল্যামডাটা পজিটিভ হয় আর কিছু কিছু ডিএন ডি ল্যামডাটা নেগেটিভ হয়। যখন ডিএন ডি ল্যামডাটা নেগেটিভ হয় তাকে আমরা বলি নর্মাল ডিসপারশন। এইখানে আমরা দেখব যে রেড কম্পোনেন্ট ইজ ফাস্টার দ্যান ব্লু কম্পোনেন্ট। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা যদি একটা ওয়েভলেন্থের ফাংশন হয়, এই ইকুয়েশনটাকে আমরা সহজভাবে নিয়েছি, এটা হচ্ছে কচিস ইকুয়েশন। নর্মাল ডিসপারশন রিজিয়নে এই ইকুয়েশনটা খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে কিভাবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ল্যামডার সঙ্গে চেঞ্জ হচ্ছে। তো এই রিজিয়নের মধ্যে যদি থাকে তাহলে আমরা বলি এটা নর্মাল ডিসপারশন। এবং এই নর্মাল ডিসপারশনে কি হয় না, যদি আমি একটা অপটিক্যাল পালস দিই তাহলে দেখা যাবে যে তার যে রেড কম্পোনেন্ট আছে আর তার যে ব্লু কম্পোনেন্ট আছে তারা কিন্তু একই রকম স্পিডে যাবে না। এখানে রেড কম্পোনেন্টটা জোরে যাবে এবং ব্লু কম্পোনেন্টটা ধীরে ধীরে যাবে। সেইটা কিন্তু এইটা থেকে সহজেই বোঝা যায়। নেক্সট স্লাইডে আশা করি আমি এইটা দেখাতে পেরেছি, আমি দেখছি। নেক্সট স্লাইডটা যাই, স্লাইডটা চেঞ্জ হতে একটু সময় নিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটা আমি দেখাবো, ওই জিনিসটা দেখাবো, আগে এইটা একটু বুঝে নিই। তো আমি এতক্ষণ ধরে বলছিলাম যে একটা পালস আছে, পালসের ডিফারেন্ট কম্পোনেন্ট আছে, ডিফারেন্ট কম্পোনেন্ট ডিফারেন্ট স্পিডে যাচ্ছে। এই যে যাওয়া আসার যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ একটা পালস বা একটা ওয়েভ যখন একটা জায়গা থেকে একটা জায়গায় মুভ করছে, এইটা বোঝার জন্য, এই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করার জন্য, এটা কিভাবে কাজ করে বোঝার জন্য প্রথমে যেটা বোঝার দরকার সেটা হচ্ছে যে একটা ওয়েভ কিভাবে প্রোপাগেট করে। তো ওয়েভ কিভাবে প্রোপাগেট করে সেটার জন্য আমাদের কাছে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে যেটাকে বলা হয় ওয়েভ ইকুয়েশন। এই ফাইটা যদি ওয়েভ হয় তাহলে ফাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/c স্কোয়ার d2 dt স্কোয়ার। অর্থাৎ এই যে ফাই আছে সেই ফাই হচ্ছে ডিস্টারবেন্স। এই ডিস্টারবেন্সটা দুটো প্যারামিটারের ফাংশন, একটা হচ্ছে এক্স পজিশন, একটা হচ্ছে টাইম। যদি ওয়ান ডাইমেনশনে এটা লিখি, অর্থাৎ একটা দিকের জন্য আমি লিখি, তাহলে এই ইকুয়েশনটা হয় সি হচ্ছে ভেলোসিটি। এবার এই যে ডিস্টারবেন্সটা আছে, এই ডিস্টারবেন্সটা আমি সময়ের সাথে সাথে যদি পরিবর্তন করতে চাই তাহলে অনেকটা এরকম দেখতে হবে। হ্যাঁ, সময়ের সাথে সাথে ও সরে যাচ্ছে, যেমনভাবে একটা ওয়েভ প্রোপাগেট করে। এবার এইটাকে যদি আমি বোঝার চেষ্টা করি যে এটা কীভাবে যাচ্ছে, তাহলে
তাহলে যেটা আমরা করছি যে এখানে দুটো ফ্রেম আছে, একটা ফ্রেম আছে এইটা যেটা হচ্ছে ফিক্স ফ্রেম, আর একটা ফ্রেম আছে যে ফ্রেমটা হচ্ছে এই ওয়েভের সাথে সাথেই মুভ করছে, একই ভেলোসিটিতে মুভ করছে। যদি আমরা কোনো একটা পয়েন্টের লোকেশন জানতে চাই তাহলে ফিক্স পয়েন্ট থেকে পয়েন্টের লোকেশন হচ্ছে x0, কিন্তু এই x0টাকে আমি যদি এই ফিক্স ফ্রেমের রেসপেক্টে জানতে চাই তাহলে আমি দুটো প্যারামিটার x আর t দিয়ে এটাকে লিখতে পারি, অর্থাৎ এটা সিম্পলি x মাইনাস ct ইজ ইকুয়াল টু x0। এবার দেখা যাচ্ছে যে এই ফাংশনটা যদি f অফ x0 হয় তাহলে তাকে আমরা লিখতে পারি f অফ x মাইনাস সিটি অর x প্লাস সিটি, যদি এদিকে চলে যায় তাহলে x প্লাস সিটি। সুতরাং এই ধরনের যদি ওয়েভ প্রোপাগেট করে তার যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনে আমরা সবসময় লিখতে পারি x মাইনাস সিটি বা x প্লাস সিটি। তো এইটা হচ্ছে একটা, এটাকে বলা হয় জেনারেল সলিউশন, ওয়েভের একটা জেনারেল সলিউশন। এই যে জেনারেল সলিউশনটা আমি লিখলাম যে প্লাস বা মাইনাস দেওয়া, যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা জানি দুটো সলিউশন হয়, তো সেইটা। তো এই যে আমরা বলছিলাম যে ডিফারেন্ট কম্পোনেন্ট যাচ্ছে, এই ডিফারেন্ট কম্পোনেন্টের জন্য ডিফারেন্ট হচ্ছে, তো নর্মালি একটা প্রশ্ন আসতেই পারে, স্যার আপনি তো একটাই লাইট দিচ্ছেন, একটাই যখন লাইট দিচ্ছেন তখন ডিফারেন্ট কম্পোনেন্ট, যদি একটা লাল লাইট যায় সেই লাল লাইটের মধ্যে আবার ডিফারেন্ট কম্পোনেন্ট কি হবে? অ্যাকচুয়ালি খুব মোনোক্রোম্যাটিক লাইট পাওয়া খুব মুশকিল, সবসময় তার মধ্যে একটা ডেল্টা ল্যামডা বা ডেল্টা ওমেগার গ্যাপ থাকে, অর্থাৎ আমি একটা সিস্টেমে একটা লাইট জেনারেট করছি কিন্তু সেই লাইটের মধ্যে সবসময়তেই একটা উইথ থাকে, একটা লাইটের উইথ থাকে। তো এই ধরনের লাইট যার মধ্যে উইথ আছে, যার মধ্যে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, তাকে আমি ম্যাথমেটিক্যালি কিভাবে লিখব? যদি একটা লাইট মোনোক্রোম্যাটিক হয় যার মধ্যে একটাই ফ্রিকোয়েন্সি আছে, যেটা কিনা আমি প্রথমের ছবিটায় দেখালাম, তাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার, এই এখানে আছে চকটা ইউজ করে নিই, ই টু দি পাওয়ার অফ আই kz মাইনাস ওমেগা টি। এইটা যদি লিখি তাহলেই এটাকে বলা হয় হারমোনিক ওয়েভ, এটাকে প্লেন ওয়েভ বলা হয়। সুতরাং এর মধ্যে একটাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে ওমেগা, আমি এটাকে k0 ওমেগা 0 বলতে পারি টু মেক ইট ফিক্স। আর এই ওয়েভটা না এরকম দেখতে হবে, এরকম ধরনের দেখতে হবে, এই প্রোপাগেট করবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি উইদাউট চেঞ্জিং ইটস ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির কিছু চেঞ্জ নেই। কিন্তু রিয়েলিটিতে এই ওয়েভ পাওয়া যায় না, রিয়েলিটিতে এরকম অ্যাবসলিউটলি মনোক্রোম্যাটিক ওয়েভ পাওয়া যায় না। যেটা পাই একটা ডিস্ট্রিবিউশন আমরা পাই, অর্থাৎ আমরা যে ওয়েভটা পাই সেটার মধ্যে দেখা যায় যে অনেকগুলো ওয়েভের মিক্সচার আছে। এইটা যদি আমরা ভালোভাবে দেখি ওই ওয়েভ ইকুয়েশনের সলিউশন এইটা, তার কারণ আমি যদি k0টাকে কমন নিয়ে নিই তাহলে এটা z মাইনাস ওমেগা নট বাই k0t অর্থাৎ z মাইনাস vt এই ফর্মে কিন্তু আমি এটাকে লিখতে পারি। যদি এই ফর্মে লিখতে পারি তাহলে এইটা হচ্ছে ওই ওয়েভ ইকুয়েশনের জেনারেল সলিউশন যেটা আমরা একটু আগে দেখিয়েছি। তো যদি এইটা জেনারেল সলিউশন একটা হয় তো এই ধরনের দেখতে বাকি ওয়েভগুলো একটা করে সলিউশন হবে। সুতরাং আমি এরম ধরনের অনেক সলিউশনই কল্পনা করতে পারি, যেরকম আমি বলতে পারি k1z মাইনাস ওমেগা 1t e টু দি পাওয়ার অফ i k2z minus omega 2t and so on with some amplitude a1 a2 and so on. এই একটা যদি সলিউশন হয় এইগুলো সবই ইন প্রিন্সিপাল তার সলিউশন। যদি এইগুলো তার সলিউশন হয়ে থাকে তাহলে তাদের সুপারপজিশন যদি করি সেটাও তাহলে একটা সলিউশন হবে, কারণ আমরা জানি দুটো সলিউশন থাকলে এই যে দ্বিতীয় লাইনে দেখা যাচ্ছে ফাই ইজ ইকুয়াল টু ওইটা প্লাস ওইটা, এইটা প্লাস ওইটা মানে দুটো সলিউশনের সুপারপজিশন এটাকে বলে। সুপারপজিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যেটা এই সঞ্জয় দা একটু আগে বারবার বোঝানোর চেষ্টা করেছে। আপ স্টেট ডাউন স্টেট এর একটা সুপারপজিশন স্টেটে রয়েছে, তার মধ্যে এইটার প্রবাবিলিটি কত ওটার প্রবাবিলিটি কত, কোয়ান্টাম মেকানিক্সে এটা অনেকটা তাই। অনেকগুলো ওয়েভের আমি সুপারপজিশন করছি। এবার এরকম একটা ওয়েভ থাকতে পারে, আর একটা ওয়েভ থাকতে পারে খুব হাই ফ্রিকোয়েন্সির ওয়েভ থাকতে পারে, এরকম থাকতে পারে। হ্যাঁ, এরকম অসংখ্য ওয়েভের আমি সুপারপোজিশ করতে পারি। এবার সুপারপজিশন মানে আমি বেসিক্যালি এদেরকে যোগ করছি, আই এম অ্যাডিং অল দ্য ওয়েভস অ্যাট এ টাইম। যদি তাদেরকে যোগ করি তাহলে ডিসক্রিট যদি হয় তাহলে আমার ইকুয়েশনটা হবে এইরকম ধরনের ই টু দি পাওয়ার আই কে জে জেড মাইনাস ওমেগা জে টি। আমি প্রত্যেককে সাম করে দিয়েছি, প্রত্যেকটা ওয়েভকে আমি সাম করে দিয়েছি। প্রত্যেকটা ওয়েভকে যদি সাম করি তাহলে যেটা দেখা যায় যে এই ওয়েভগুলোর মধ্যে যখন দুটো ওয়েভ একে অপরকে সুপার ইম্পোজ করে তখন বিট ফর্মেশন হয়, সামথিং কল্ড বিট। কিছু কিছু জায়গায় তারা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স তৈরি করে, কিছু কিছু জায়গায় তারা ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স তৈরি করে। আমি হয়তো একটা ছবিটা দেখাবো একটু পরে। তো যদি ইনফাইনাইট এরকম আমরা ওয়েভ যদি অ্যাড করি,
ইনফাইনাইট ওয়েভ অ্যাড করা মানে হচ্ছে কে এর যে ভ্যারিগুলো করছে বা ফ্রিকোয়েন্সি যেগুলো ভ্যারিগুলো করছে সেই ভ্যারিয়েশনটাকে আমি কন্টিনিউয়াস ধরছি, ডিসক্রিট নয়। তাহলে কন্টিনিউয়াস ধরলে এই সাম সাইনটা যেটা দিয়েছে, যেটা ডিসক্রিট সামেশনকে বলছে, সেটা ইন্টিগ্রেশনে পরিণত হয়ে যাবে। সেই ইন্টিগ্রেশন সাইনটাই এখানে দেখানো রয়েছে। এই এটা A1 A2 A3 এগুলো সব K1 K2 K3 এর সঙ্গে রিলেটেড, কারণ এইগুলোর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। তাই জন্য এটাকে আমি কে এর ফাংশন হিসেবে ধরছি, e⁻ik, এটা যেহেতু ওমেগার উপর ডিপেন্ড করে তাই জন্য এটাকে ওমেগার ফাংশন বা এটাকে কে লিখে ওমেগাটাকে কে এর ফাংশন হিসেবে লিখছি। সুতরাং এই জিনিসটাকেই আমি ওইভাবে লিখলাম। এরকম যদি অসংখ্য ওয়েভ যোগ করা হয় তাহলে দেখা যাবে যে একটা পার্টিকুলার জায়গায় তাদের কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়, ছবিটা অনেকটা এরকম দেখতে হবে, আর বাকি জায়গায় ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য ওয়েভটার পাওয়া যায় না। সুতরাং এই যে জিনিসটাকে আমরা পাচ্ছি সেটাকে বলা হয় ওয়েভ প্যাকেট, এইটাকে বলা হয় ওয়েভ প্যাকেট। যদি কেউ ম্যাথমেটিক্যালি বলে যে একটা ওয়েভ প্যাকেট আমি ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি হবে, তাহলে এইটা হবে তার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। অর্থাৎ অসংখ্য ইনফাইনাইট ওয়েভকে আমি একসঙ্গে লিখছি, লিখে আমি একটা পাচ্ছি। তার মধ্যে এই যে পোর্শনটা হচ্ছে এটা হচ্ছে এনভেলপ, আর ভেতরের যে পোর্শনটা হচ্ছে সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা। এবার এই একে আর ফাই এর মধ্যে একটা রিলেশন আছে। যদি আমরা এখানে দেখতে পাই যে t=0-তে যদি আমি ইকুয়েশনটা লিখি তাহলে দেখব যে এই একেটা আমাকে একেটাকে পেতে হবে, এই ওয়েভটা জানার জন্য একেটাকে তো আমাকে জানতে হবে। এই একেটা ইজ নাথিং বাট দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দিস ইনিশিয়াল ওয়েভ। ইনিশিয়াল ওয়েভটা যদি আমাকে কেউ দিয়ে দেয় তাকে আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করলেই আমি একেটা পেয়ে যাব, সেই একেটা বসালেই আমি এই ওয়েভের পুরো স্ট্রাকচারটা পেয়ে যাব। এবার দেখা যাক যে আমি এই দুটো ওয়েভ সুপার ইম্পোজ করে এবং তারা যদি প্রোপাগেট করে তাহলে দেখতে কেমন লাগে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো এই যে ওয়েভ আছে, ওই ওয়েভ 1 আর ওয়েভ 2, ইনফাইনাইট ওয়েভ আমি যোগ করিনি, আমি জাস্ট দুটো ওয়েভ যোগ করেছি এবং তাদের অ্যালাউ করেছি প্রোপাগেট করার জন্য। এই প্রোপাগেট করার জন্য অ্যালাউ করেছি মানে kx - ওমেগা টি এই ফাংশন দিয়ে তারা ডিফাইন। এবার যদি তাই হয় তাহলে দেখা যাচ্ছে যে দুটো ওয়েভের সুপার পজিশনে এরকম বিট ফর্মেশন হয়েছে, অর্থাৎ কিছু কিছু জায়গায় ইন্টারফিয়ারেন্স হচ্ছে তারপর চলে যাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় ইন্টারফিয়ারেন্স হচ্ছে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। এই দুটো ওয়েভের জায়গায় আমি যদি অসংখ্য ওয়েভ করতে থাকি তাহলে দেখব শুধুমাত্র একটি জায়গাতে এই ঘটনাটা ঘটবে, বাকিগুলোতে সব জিরো হয়ে যায়, বাকিগুলো সব ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সে জিরো হয়ে যায়। এবার এই ওয়েভটা যখন প্রোপাগেট করবে এটা তাহলে আমার একটা মানে গুড স্ট্রাকচার, আমি এটাকেই বলতে পারি একটা অপটিক্যাল পালস। কারণ অপটিক্যাল যখন আমি বলছি পালস তার মানে কি হচ্ছে, সে একটা লাইট যাচ্ছে, সেই লাইটের মধ্যে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকতে পারে এবং সেটা তাহলে সিস্টেমের মধ্যে দিয়ে প্রোপাগেট করবে। অর্থাৎ এই ওয়েভটা যদি প্রোপাগেট করে আমি এই ওয়েভটার প্রোপাগেশনটা এই ম্যাথমেটিক্যাল ফর্ম দিয়ে জানতে পারবো বা সেটা বোঝার চেষ্টা করতে পারবো। এইবার দেখি পরের স্লাইডে আমরা কি বলছি। এই স্লাইড চেঞ্জ করতে অনেক বেশি সময় যাচ্ছে। হ্যাঁ, তো আমরা যেটা একটু আগে বোঝার চেষ্টা করছিলাম যে কোন রিজিয়নে কি হবে, তো আমরা এইখানে গ্রুপ ভেলোসিটি বলে একটা বস্তু আছে, সেটা আমরা সবাই জানি। এই গ্রুপ ভেলোসিটির কনসেপ্টটা আসে যখন একটার বেশি দুটো ওয়েভ থাকে, তিনটে ওয়েভ থাকে, চারটে ওয়েভ থাকে, তখন কি হয় না ফেজ ভেলোসিটি, অর্থাৎ একটা ওয়েভ গেলে তার ফেজটা যেভাবে মুভ করবে অনেকগুলো ওয়েভ যোগ করলে এই যে মাথাটা আছে সেই মাথাটা যেভাবে মুভ করবে আর ভেতরের যে মাথাটা আছে সেটা কিন্তু এক ভেলোসিটিতে মুভ নাও করতে পারে। ইট ডিপেন্ডস। যদি তারা এক ভেলোসিটিতে মুভ না করে তাই জন্য আমরা এই কোয়ান্টিটিটা ডিফাইন করেছি, সেটাকে বলা হয় গ্রুপ ভেলোসিটি। এই গ্রুপ ভেলোসিটিটাকে যখন আমরা এই নর্মাল ডিসপারশনে প্লট করছি, এই নর্মাল ডিসপারশনে প্লট করার সময়তে এরম ধরনের একটা কার্ভ আসে যেখানে গ্রুপ ভেলোসিটিটা অ্যাজ এ ফাংশন অফ ল্যামডা প্লট করা আছে, আর এইটা হচ্ছে আমার অরিজিনাল ওয়েভটা। এই অরিজিনাল ওয়েভটাতে কিছুটা অংশ আছে ব্লু পার্ট, কিছুটা অংশ আছে রেড পার্ট। সুতরাং দেখাই যাচ্ছে যে ব্লু পার্ট রেড পার্ট এই দুটোর ভেলোসিটি কিন্তু এক নয়, অর্থাৎ ব্লু পার্ট যেটা আছে সেটা কিছুটা কম ভেলোসিটিতে যাবে, রেড পার্ট যেটা আছে সেটাতে কিছুটা বেশি ভেলোসিটিতে যাবে। সুতরাং এই যে ওয়েভটা যখন প্রোপাগেট করছে একটা সিস্টেমের মধ্যে দিয়ে, সিস্টেম মানে কি, এই ক্ষেত্রে আমি কিন্তু ভ্যাকুয়ামের কথা বলছি না। ভ্যাকুয়াম জেনারেলি বা ফ্রি মিডিয়াম সেখানে কিন্তু এই এনটা ল্যামডার উপর, মানে এন ইজ নট এ ফাংশন অফ ল্যামডা, এনটাকে কনস্ট্যান্ট ধরা হয়, 1 ধরা হয় অলমোস্ট, ইট ইজ নট এ ফাংশন অফ ল্যামডা। কিন্তু যদি একটা মিডিয়াম যেমন অপটিক্যাল ফাইবার বা ওরম ধরনের কিছু মিডিয়াম করা হয় তাহলে তার মধ্যে দিয়ে প্রোপাগেট করলে এই দুটো বিভিন্ন ভেলোসিটিতে যাবে। এই দুটো বিভিন্ন ভেলোসিটিতে গেলে কি হবে, এই পালসটার নর্মাল ডিসপারশনে গেলে ব্রডেনিং হবে, যেটা বলছিলাম আগে, অ্যানোমালাস ডিসপারশন অর্থাৎ এই রিজিয়নে গেলেও ব্রডেনিং হবে। কিন্তু এই শুধু ব্রডেনিং হবে না, ক্যালকুলেট করে দেখা যাবে যে তাদের মধ্যে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা ছিল সেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটাও চেঞ্জ হয়ে যাবে।
অর্থাৎ একটা ইউনিফর্ম ফ্রিকোয়েন্সি ছিল, এই ইউনিফর্ম ফ্রিকোয়েন্সিটা না হয়ে এইখানে কিছুটা দেখা যাবে কনফাইন্ড হচ্ছে, এইখানে কিছুটা দেখা যাবে র্যারিফাই হচ্ছে। এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় চার্পিং, এই ঘটনাটাকে বলা হয় চার্পিং। তো আমরা এখানে লক্ষ্য করি যে অ্যানোমালাস ডিসপারশনে যদি যায়, এই অংশটা বেশি চেপে গেছে আর এই অংশটা খুলে আছে, এই অংশটা অর্থাৎ এই অংশটার মধ্যে ফ্রিকোয়েন্সিটা বেশি, এই অংশটার ফ্রিকোয়েন্সিটা কম। এই ছবিটা আমাদের মনে রাখার দরকার, কারণ এইটা আমরা পরে ইউজ করব। আচ্ছা, এবার আমি পরে রেতে যাই। আচ্ছা, একবারে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই যে এফেক্টটা আমরা যেটা বলছিলাম, এই এফেক্টটাই আবার এখানে দেখানো রয়েছে, একই ছবির পুনরাবৃত্তি অনেকটা, যে একটা টাইম ডোমেনে আমি একটা পালস ছেড়েছি, যদি এই কোয়ান্টিটিটা দিয়ে আমরা বিচার করি যে কতটা চার্পিং হবে বা কতটা ব্রডেনিং হবে, এই কোয়ান্টিটিটাকে বলা হয় যে সেকেন্ড অর্ডার ডিসপারশন, বিটা 2 বা সেকেন্ড অর্ডার ডিসপারশন। কে ফাংশন অফ ওমেগা যদি থাকে, তার যদি আমি সেকেন্ড অর্ডারটা নিই, অর্থাৎ ওমেগা স্কোয়ার এই অর্ডারের যদি আমি কেটা নিই টেলর সিরিজ এক্সপানশন করে, তাহলে যে জিনিসটি দাঁড়ায় তার জন্য এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি হবে। এই যে স্ট্রাকচারটা তৈরি হবে, সেখানে আমি যেটা বলছিলাম যে একটা অংশ এরকম কম্প্রেসড হবে, একটা অংশ এরকম খুলে থাকবে। তো এইভাবে পালস প্রোপাগেট করলে তাকে বলা হয় পালসটা ডিসপারসিভ, এবং নর্মালি এই ডিসপারসিভ পালসটাই আমরা দেখি একটা ডিসপারসিভ মিডিয়াম যখন থাকে। তো এটাকে কিভাবে আমরা বন্ধ করব বা এটাকে কিভাবে কাউন্টার ব্যালেন্স করব? আচ্ছা, কাজ করছে না, আচ্ছা এইটা কাজ করবে, হ্যাঁ এটাই সুবিধাজনক। তো এইটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য যেটা বলছিলাম প্রথমেই, যে এই নন লিনিয়ারিটিটা খুব ইম্পর্টেন্ট। নন লিনিয়ারিটি যদি থাকে, তাহলে টেম্পোরাল ডোমেনে যে ব্রডেনিংটা হচ্ছে ডিউ টু ডিসপারশন, তাকে আমি কাউন্টার ব্যালেন্স করে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারি। কিভাবে ফিরিয়ে আনতে পারি সেটাই বোঝানোর চেষ্টা হয়েছে। এই যে আমাদের পিটা আছে পোলারাইজেশন, সেই পোলারাইজেশনটা যদি নন লিনিয়ার পোলারাইজেশন আমি ধরি, তাহলে এইভাবে ওটাকে এক্সপ্যান্ড করতে পারি। এটা ফার্স্ট অর্ডারটা হচ্ছে ইউজুয়ালি যেটা আমরা ইউজ করি লো ইন্টেন্সিটির জন্য। হাই ইন্টেন্সিটির পালস হলে এই ধরনের ইকুয়েশন থাকে, যেখানে ই স্কোয়ার থাকে, ই কিউব থাকে, এরকম থাকে। এই ই কিউবটাকে আমরা হাইলাইট কেন করেছি? তার কারণ অপটিক্যাল ফাইবার বা এই জাতীয় মিডিয়াম, যেটার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, এটাকে বলা হয় সেন্টোসিমেট্রিক। সেই সেন্টোসিমেট্রিক হওয়ার জন্য কি হয়, তাদের এই অর্ডার, ইভেন অর্ডারের যে এই যে টার্মগুলো আছে সেগুলো ভ্যানিশ করে যায়, কাই2টা 0 হয়, তার জন্য কাই3 থেকে শুরু হয়। তো কাই3 থেকে শুরু হলে এই কাই3টা ক্যালকুলেট করে দেখা যায় যে একটা যদি পালস প্রোপাগেট করে, এর মধ্যে একটা যদি পালস প্রোপাগেট করে, এখানে কিছুটা অ্যানিমেট মনে করা আছে, এই যে পালসটা প্রোপাগেট করলো, এই পালসটা প্রোপাগেট করার জন্য এ কি করে, এই টার্মটা থাকার জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে, যেটা কিনা আগে শুধু ফ্রিকোয়েন্সির ফাংশন ছিল, সেই ফ্রিকোয়েন্সির ফাংশনটা এখন চেঞ্জ হয়ে ইন্টেন্সিটিরও ফাংশন হয়। অর্থাৎ এই পালসের এই যে সেন্টার পোর্শনটা আছে, যার ইন্টেন্সিটি বেশি, সে যখন প্রোপাগেট করে, এখানে ও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে চেঞ্জ করতে করতে যায়। অর্থাৎ পালসের এই অংশটা যার ইন্টেন্সিটি বেশি, সে কি করে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে মডুলেট করে বেশি, আর এই যে সাইডের অংশ যার ইন্টেন্সিটি কম, সে একটু কম মডুলেট করে। অর্থাৎ একটা পালস সে যখন যাচ্ছে, তার একটা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন আছে, অর্থাৎ পালসের সমস্ত অংশ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে একই রকম দেখছে না। যার ইন্টেন্সিটি বেশি সে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে বেশি দেখছে, যার ইন্টেন্সিটি কম সে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে কম দেখছে। একটু আগে আমরা কি বলেছিলাম, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা কিনা ফ্রিকোয়েন্সির ফাংশন, সেই ফ্রিকোয়েন্সিটা কোন রেড ফ্রিকোয়েন্সি না সেটা ব্লু ফ্রিকোয়েন্সি, তার উপর নির্ভর করে সে প্রোপাগেট করছে। অর্থাৎ সে ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখছে, রেড একরকম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখছে, ব্লু একরকমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখছে। এখানে বলছি যে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মধ্যে একটা কম্পোনেন্ট যোগ হয়েছে ইন্টেন্সিটি। এই ইন্টেন্সিটির জন্য পালসের যে ইন্টেন্সিটি, তার উপর নির্ভর করে দেখা যাচ্ছে যে মধ্যিখানের অংশের পালসটা বেশি ইন্টেন্সিটি দেখছে, আর পরের দিকের পালসগুলো এই সাইডেরগুলো কম ইন্টেন্সিটি দেখছে। এই অবস্থাতে যদি আমি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির পালসকে এর মধ্যে দিয়ে পাঠাই, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, দেখা যাবে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট সাইড থেকে জেনারেট হচ্ছে। হ্যাঁ, এটা দেখানো যায়, আমি সেই ডিটেলে আসছি না। অর্থাৎ তার একটা ফ্রিকোয়েন্সি ব্রডেনিং হচ্ছে, এইখানে ফ্রিকোয়েন্সিটা ছিল, ফ্রিকোয়েন্সিটা বেড়ে এতটা হয়ে গেল। আগের ক্ষেত্রে কি দেখছিলাম, টাইমে পালসটা বড় হচ্ছিল, এখন দেখছি ফ্রিকোয়েন্সিতেও পালসটা বড় হচ্ছে। তাহলে যখন ডিসপারশন ছিল টাইম ডোমেনে পালসটা বড় হচ্ছিল, যখন নন লিনিয়ারিটি আছে ফ্রিকোয়েন্সি ডোমেনে পালসটা বড় হচ্ছে। তো এই যে দুটো বড় হচ্ছে, এদেরকে নিয়ে কি কিছু করা যায়? এবার সেটাই আমরা দেখছি যে এখানে একটা ঘটনা ঘটে, যেটাকে বলা হয় সেলফ ফেজ মডুলেশন। সেলফ ফেজ মডুলেশনে কি হচ্ছে একটুখানি ব্যাখ্যা করা যাক। এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের চেঞ্জটা হচ্ছে, বিকজ অফ দ্যাট এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ, এই যে পালসটা আমি বলেছিলাম এই কে এর ভেতরে এফেক্ট করবে, কারণ কে ওমেগা ইজ নাথিং বাট
k0 মাল্টিপ্লাইড বাই n ডিভাইডেড বাই c, তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা এর মধ্যেই ঢুকে আছে। তো আমি যদি এই ফেজটাকে দেখি তাহলে ফেজটা এখন এরকম হচ্ছে, আর এই কে এর ভেতরে এখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা থাকার জন্য এই ইন্টেন্সিটিটা কে এর ভেতরে ঢুকে আছে। এবার যদি আমি এটাকে ডেরিভেটিভ করি ফ্রিকোয়েন্সিটা জানার জন্য, তাহলে দেখবো এই ডেরিভেটিভটা ডি ওমেগা ডিটি, এই ডেরিভেটিভটা এইটাকে সিম্পলি ডেরিভেটিভ করলে যা হয় উইথ এ নেগেটিভ সাইন ওমেগা জিরো মাইনাস কে জিরো ডে ডিএন ডিটি, অর্থাৎ যে অরিজিনাল ফ্রিকোয়েন্সি ওমেগা ছিল তার সঙ্গে ল্যাজুর হিসেবে একটা কিছু যোগ হয়েছে। এই অংশটা যদি জিরো হয়ে যায় তাহলে আমি দেখবো যে আগে যে ফ্রিকোয়েন্সিটা ছিল সেই ফ্রিকোয়েন্সিটাই আছে, কিন্তু এখন এই যে ডিএন ডিটিটা যোগ হলো, কেন যোগ হলো? এনটা ইন্টেন্সিটির ফাংশন বলে, আবার ইন্টেন্সিটিটা টাইমেরও ফাংশন বটে। সুতরাং টাইম ডেরিভেটিভ যখন আমি এটা করছি তখন যে এই অংশটা যোগ হচ্ছে সেটা ফেজটাকে মডিফাই করছে। এবার দেখা যাক কিভাবে ফেজ মডিফাই করছে। ইন্টেন্সিটিটা নর্মালি এইভাবে ডিফাইন, এবার এই ফাংশনটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমি এই ধরনের একটা পালস দেখতে পাবো, এই ধরনের একটা স্ট্রাকচার দেখতে পাবো। এই স্ট্রাকচারের মধ্যে দেখা যাচ্ছে ওমেগাটা এইখানে জিরো, এই অংশের পালসের যে এই অংশটা আছে তাতে ওমেগাটা বেশি, আবার এই অংশতে ওমেগাটা কম। তার মানে আমি যদি যোগ করি তাহলে দেখবো যে এই অংশটা বেশি, মানে অরিজিনাল যে পালসটা ছিল তার এই অংশটাতে ওমেগার সঙ্গে কিছু জিনিস যোগ হয়েছে, আর এই অংশটাতে ওমেগার সঙ্গে কিছু জিনিস বিয়োগ হয়েছে। তার মানে যে ফ্রিকোয়েন্সিটা এখানে যোগ হচ্ছে তার জন্য এই জায়গাটা আমার বেশি কনজেস্টেড হচ্ছে আর এটা বেশি রেয়ারিফাই হচ্ছে। এইটা আমি প্রোপাগেট করেও দেখতে পারি যে এই রকম ধরনের জিনিস একটা আসে। এই যদি একটা টেম্পোরাল ডোমেন আমি দেখছি যে কোনো রকমের চেঞ্জ হচ্ছে না কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে ছড়িয়ে যাচ্ছে পালসটা, এটা ওমেগাতে প্লট করা আছে, এরম ধরনের দেখতে হবে। এটা হচ্ছে স্পেকট্রোগ্রাম ছবিতেও দেখা যাচ্ছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস সব এরমভাবে জেনারেট হয়েছে এবং তাদের মধ্যে একটা চার্পিং জেনারেট হয়েছে, তাই জন্য এই ধরনের এই দুদিকে ছড়িয়ে গেছে। এই ডিটেলসে আমি যাচ্ছি না। তো এই যে দুটো জিনিস তৈরি হলো এদের মধ্যে তার মানে সামহাও কোনো রকম ভাবে ব্যালেন্স করা যায়। আমি একটুখানি যদি পুরোনো ছবির দিকে যাই তাহলে এইটা বুঝতে সুবিধা হবে যে এইখানে আমরা দেখেছিলাম যে এই পার্টিকুলার কেসে এই দিকটা চেপে গেছিল আর এই দিকটা খোলা ছিল, আর এই ঘটনাটা যখন নন লিনিয়ারিটিটা যখন তার উপরে আমি যোগ করলাম কিছু, এই নন লিনিয়ারিটি যখন তার উপর যোগ করলাম তখন আমরা দেখছি যে এই দিকটা চেপে গেছে আর এই দিকটা খুলে গেছে, ঠিক এক্স্যাক্টলি অপোজিটটা হচ্ছে। সুতরাং আমি যদি দুটো কোয়ান্টিটিকে ঠিক ঠিক ব্যালেন্স করতে পারি, দুজনকে ঠিক ঠিক এমনভাবে ব্যালেন্স করবো যাকে একে অপরকে নালিফাই করে, তাহলেই আমি আবার আগের পালসের চেহারাটা ফিরে পাবো। সেইটা জানার জন্য আমাদের একটা ইকুয়েশন লিখতে হবে যে কোন ইকুয়েশন নিয়ে এইটা আমি করব। সেই ইকুয়েশনটা আমরা সহজেই পেতে পারি যেটাকে বলা হয় নন লিনিয়ার শয়েডিঞ্জার ইকুয়েশন। এইখানে কিন্তু শয়েডিঞ্জার কথাটা ঢুকে আছে, নন লিনিয়ার এবং শয়েডিঞ্জার ইকুয়েশন। আমরা কোয়ান্টাম মেকানিক্সে জানি শয়েডিঞ্জার ইকুয়েশন, কিন্তু এখানেও শয়েডিঞ্জার কথাটা ঢুকে আছে। কেন ঢুকে আছে কি বৃত্তান্ত বলার চেষ্টা করছি। এই ম্যাক্সওয়েলসের ওয়েভ ইকুয়েশন থেকে আমি এই ইকুয়েশনগুলো জেনারেলি লিখি কারণ এটা যারা জানে তারা যাতে কোরিলেট করতে পারে। প্রথমেই ইকুয়েশনটা লিখে দিলে হয়তো কেউ অতটা বুঝতে পারবে না। তো এই ম্যাক্সওয়েলসের ইকুয়েশনের মিডিয়ামের মধ্যে আমরা যদি দেখি তাহলে এই ধরনের ইকুয়েশনটা হয় ডি ইকুয়াল টু এপসাইলন ই প্লাস পোলারাইজেশন। এই পোলারাইজেশনের লিনিয়ার পার্ট নিয়ে নর্মালি আমরা কাজ করি, নন লিনিয়ার পার্ট নিয়ে কাজ করি না। অর্থাৎ পি হচ্ছে প্রপোর্শনাল টু ই যখন হয় সেটা হচ্ছে পোলারাইজেশনের লিনিয়ার পার্ট। নর্মালি আমরা এইটাকেই লিখি, বইগুলোতে জেনারেলি এইটাই লেখা থাকে, এই পোর্শনটা লেখা থাকে না। কিন্তু আমরা এখন দেখছি যে সিস্টেমটা নন লিনিয়ার, সুতরাং আমাদের এই পোর্শনটাকেও রাখতে হবে। এইটা রাখার পর আমরা ডিটাকে ফর্ম করি, ডিটা এরম ধরনের দেখতে হয়। তারপর আমরা আসি ম্যাক্সওয়েলসের যে দুটো ইকুয়েশন আছে তাকে, সেখান থেকে আমরা যেভাবে ওয়েভ ইকুয়েশন বার করি, অর্থাৎ তাকে আমরা এই বোথ সাইডে আমরা কার্ল নিই, কার্ল নিলে কার্ল ক্রস এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা বসালে আমাদের ওয়েভ ইকুয়েশনটা চট করে বেরিয়ে আসে। এই যে ওয়েভ ইকুয়েশনটা বেরোয়, এই পি নন লিনিয়ারিটি না থাকলে এই জায়গায় না একটা জিরো পাওয়া যায়। যদি পি নন লিনিয়ারিটিটাকে আমি জিরো ধরি, অর্থাৎ নন লিনিয়ার এফেক্টটা যদি না থাকে তাহলে এই জায়গাটা জিরো হয়। এই জায়গাটা যদি জিরো হয় তাহলে যে ইকুয়েশনটা পাই সেই ইকুয়েশনটা নিয়ে আমরা নর্মালি কাজ করি, ইউজুয়াল ম্যাক্সওয়েলস ইকুয়েশন। তার একটা সলিউশন পাওয়া যায়, প্লেন ওয়েভ সলিউশন পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি এই সমস্ত থাকে। আর মেটেরিয়ালের ইনফরমেশনটা এই এপসাইলনের মধ্যে ঢুকে যায় থ্রু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সো এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম তার সঙ্গে এই যে ল্যাজুরটা যোগ হলো, অর্থাৎ এক্সট্রা টার্মটা যোগ হলো পি থ্রু পি নন লিনিয়ারিটি, এটাই কিন্তু নন লিনিয়ার অপটিক্সের অরিজিন। এইখান থেকেই সমস্ত কিছু ফেনোমেনা আমি এবার এক এক করে বলতে থাকবো, কারণ আমি একটা অতিরিক্ত টার্ম পেয়ে গেছি। এবার ওই ইকুয়েশনটাকে নিয়ে কেউ যদি ক্যালকুলেট করছে, এবার আমি এই ওয়েভ ইকুয়েশনটাকে লিখেছি, ইটাকে আমাকে ফিল্ড করতে হবে। ই এর মধ্যে দুটো পোর্শন রয়েছে, একটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড, মানে আমি যে ইলেকট্রিক ফিল্ডটা দিচ্ছি, এই যে লেজার লাইটটা, এর মধ্যে দুটো কম্পোনেন্ট রয়েছে। আমরা যখন একটা লেজার লাইটকে ডিফাইন করি তখন আমরা বলি যে আচ্ছা লেজার লাইটের ওয়েভলেন্থ কত,
একটা বলি, তারপর বলি কত ফেমটোসেকেন্ডের লেজার, কত পিকোসেকেন্ডের লেজার, এরকম বলি তো। অর্থাৎ একটা টাইম কোঅর্ডিনেট আমি বলছি লেজারের ক্ষেত্রে, আর একটা বলি লেজারের স্পট সাইজ। এই যে লেজারের এই যে আমি স্পটটা দিচ্ছি, এটা একটা ডিস্ট্রিবিউশন আছে, এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ একটা ওয়েভকে ডিফাইন করার জন্য আমাদের দুটো কোঅর্ডিনেটের সম্মুখীন হতে হচ্ছে। একটা হচ্ছে যে কত এর ডিস্ট্রিবিউশনটা টাইম ডোমেনে, অর্থাৎ কত পিকোসেকেন্ডের, কত ফেমটোসেকেন্ডের লেজার, আর একটা কি বলছি না কত এই যে ছড়িয়ে রয়েছে এই যে স্পট সাইজটা কত সেইটা। সুতরাং একটা স্পেশিয়াল কোঅর্ডিনেট, একটা টেম্পোরাল কোঅর্ডিনেট। সুতরাং টোটাল ইলেকট্রিক ফিল্ডটা অবভিয়াসলি দুটো কোঅর্ডিনেটেরই কম্বিনেশন হবে, একটা স্পেশিয়াল কোঅর্ডিনেট ডিফাইন্ড বাই আর, একটা স্পেশিয়াল কোঅর্ডিনেট, যেহেতু আমি এটা ফুরিয়ার কম্পোনেন্ট নিচ্ছি ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। সুতরাং এইটাকে আমি সেপারেশন অফ ভেরিয়েবল দিয়ে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা এক্স ওয়াই আর একটা হচ্ছে এ। এইটা হচ্ছে আমার স্পেশিয়াল পার্টটা, এটা আমাকে টেম্পোরাল পার্টটা দিচ্ছে। এই টেম্পোরাল পার্টের মধ্যে আমি এই জেডটা দিচ্ছি, অর্থাৎ ওভার দ্য ডিস্টেন্স কিভাবে জিনিসটা চেঞ্জ হবে। এইটাকে আমি তারপরে এই মেন ইকুয়েশনে ফিট করি। ফিট করার পর আমরা কি করি, সেপারেশন অফ ভেরিয়েবলটাকে কাজে লাগিয়ে আমি শুধুমাত্র এই এর অংশটা, যেটা কিনা এনভেলপকে ডিফাইন করছে, তাকে আমরা কেটে বার করে নিই, ওখান থেকে বার করি। বার করে নেবার পর এই ইকুয়েশনটা আমাদের হাতে এসে দাঁড়ায়, যেটা কিনা এই যে এনভেলপটা আছে এই এনভেলপটাকে ডিফাইন করছে। এইগুলো কি, এগুলো হচ্ছে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন। আমি যদি এফ এর ইকুয়েশনটা লিখতাম তাহলে এই যে ডিস্ট্রিবিউশনগুলো পেতাম, এটাকে বলা হয় অপটিক্যাল মোড। যারা ফাইবার নিয়ে কাজ করে তারা জানে ফাইবারের মধ্যে একটা লাইট ছাড়লে বাইরে থেকে ফাইবারের মোডগুলো, ডিফারেন্ট মোডগুলো দেখা যায়, ডিফারেন্ট মোড এক্সাইটেড হয়। এই মোড কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এই মোড কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যেমন আমরা পার্টিকেল ইন এ বক্স দেখি, এক্স্যাক্টলি পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল পার্টিকেল ইন এ বক্স আমরা দেখি তো, তাতে কি হয় ডিফারেন্ট ওয়েভ ফাংশনগুলো ডিফারেন্ট দেখায়। গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন আছে, হায়ার স্টেট ব্লা 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 এইগুলো আছে। সেই যে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, হায়ার স্টেট ওয়েভ ফাংশন, এগুলো সব এক একটা মোড, এইভাবে এই ওয়েভ ফাংশনগুলো ডিফাইন্ড হয়। ঠিক তেমনিভাবে আমি ফাইবারকে ধরতে পারি একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম, যার মধ্যে আমি লাইটটাকে ট্র্যাপ করেছি। যখনই আমরা একটা জিনিসকে ট্র্যাপ করি তখন না এই ডিসক্রিট মোডগুলো উৎপত্তি হয়। কোয়ান্টাম মেকানিক্সের এই ডিসক্রিটাইজেশনের মূল জায়গাতেই হচ্ছে যে যখন তুমি জিনিসটাকে ট্র্যাপ করবে, সেই ট্র্যাপ করার পর বাউন্ডারি কন্ডিশনটা আসবে, সেই বাউন্ডারি কন্ডিশন তোমাকে বলে দেবে যে এই ধরনের ওয়েভ ফাংশনগুলো হবে। তো এই যে মোডগুলো আছে সেগুলো স্পেশিয়াল মোড, কিন্তু আমরা আপাতত এই জায়গায় কনসেন্ট করব, অর্থাৎ এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে নিয়ে কনসেন্ট্রেট করবো, যেটা আমাকে গভর্ন করবে যে আমি যদি একটা অপটিক্যাল পালস ছাড়ি টাইম ডোমেনে, ও ওভার দ্য ডিস্টেন্স প্রোপাগেট করার সময় কীরকম করবে। এই ইকুয়েশনটার একটা বিউটি হচ্ছে এর একটা সলিউশন পাওয়া যায়, আইডিয়াল সলিউশন পাওয়া যায়, সেক হাইপারবোলিক T/T0। আইডিয়াল সলিউশন পাওয়া যায় মানে কি, এইটা যদি আমি এখানে বসাই তাহলে দেখবো আরও কিছু টার্মস আছে, ফেস টার্ম আছে, আমি সেই ফেস টার্মগুলো দিইনি, তাহলে দেখা যাবে যে এই ইকুয়েশনটা স্যাটিসফাই হয়। অর্থাৎ তার মানে কি, তার মানে হচ্ছে যে আমি যদি এরম ধরনের শেপের একটা পালসকে এই ইকুয়েশনের মধ্যে দিয়ে প্রোপাগেট করে, তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে ইচ স্পেস অ্যান্ড টাইম। যদি তাই হয় তাহলে এই একটা সলিউশন। সলিউশন মানে কি, যে তাহলে উইদাউট এনি প্রবলেমে প্রোপাগেট করবে, কোনো রকমের ডিস্টরশন ছাড়াই প্রোপাগেট করবে। এইটাকেই বলা হয় অপটিক্যাল সলিটন। ম্যাথমেটিক্যালি এটাই অপটিক্যাল সলিটন। এটাকে নন লিনিয়ার শর্ডিঞ্জের ইকুয়েশন কেন বলছে, এখানে যদি আমরা ইকুয়েশনটাকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে নন লিনিয়ার শর্ডিঞ্জের, নর্মাল শর্ডিঞ্জের ইকুয়েশনে আমাদের একটা টাইম ডেরিভেটিভ থাকে আর একটা স্পেস ডেরিভেটিভ থাকে না। টাইম ডেরিভেটিভটা থাকে কিসের জন্য, টাইম ডিপেন্ডেন্ট শর্ডিঞ্জের ইকুয়েশনে টাইম ডেরিভেটিভটা কিসের জন্য থাকে, বিকজ ইট রিপ্রেজেন্টস দ্য এনার্জি অপারেটর IH ক্রস ডেল টি, রাইট, ফার্স্ট অর্ডার। আর আরেকটা কি থাকে, আরেকটা থাকে হ্যামিল্টনিয়ানের মধ্যে একটা টার্ম থাকে p² ডিভাইডেড বাই 2m। পিটাকে যদি অপারেটর ফর্মে লিখি তাহলে কি লিখবো, এই -h²/2m d2dx², ওয়ান ডাইমেনশনে, আমি ওয়ান ডাইমেনশনে ধরছি। তাহলে এখানেও দেখছি দুটো টার্ম আছে, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু জেড, যেটা কিনা টি এর মতো বিহেভ করছে, আর আরেকটা আছে টাইম ডেরিভেটিভ যেটা স্পেসের মতো বিহেভ করছে, শুধু টাইম আর স্পেস কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে গেছে। নন লিনিয়ার শর্ডিঞ্জের ইকুয়েশন কেন বলছে, নর্মাল শর্ডিঞ্জের ইকুয়েশন আরও একটি গুরুত্বপূর্ণ টার্ম থাকে, সেটা হচ্ছে পোটেনশিয়াল। পোটেনশিয়াল টার্ম থাকে তো, V0 একটা টার্ম থাকে। যদি কোনো পোটেনশিয়াল না থাকে ওটাকে আমরা জিরো করি, কিন্তু যখনই একটা পোটেনশিয়াল থাকে আমরা ওই, যদি একটা ইয়ের মতো পোটেনশিয়াল হয়, স্কোয়ার ওয়েল পোটেনশিয়াল হয়, একটা ভ্যালু ধরতে হয়, যদি একটা হারমোনিক পোটেনশিয়াল হয় ভ্যালু ধরতে হয়। তো সেই পোটেনশিয়ালটা কখনোই, সেই পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট থাকে, সেই পোটেনশিয়ালটা কখনোই ফাংশন ইটসেলফের ফাংশন হয় না, মানে এই এর ফাংশন কখনো হয় না, অর্থাৎ সাই এর ফাংশন কখনো হয় না। V is a function of x, but V can never be function of psi. এখন প্রশ্ন হচ্ছে এটা কখন এই জিনিসটা হবে, কখন এই ফাংশনটা, এই পোটেনশিয়ালটা কখন সাই এর ফাংশন হবে।
হয়তো দেখা যাবে এরকম একটা সিচুয়েশন, আমি একটা পোটেনশিয়াল ওয়েল নিয়েছি, তার মধ্যে আমি একটা পার্টিকেলকে ফেলেছি। যদি পার্টিকেলটা নিজের পজিশনের জন্য, নিজে থাকার জন্য সেই জায়গাটাকে ডিস্টর্ট করে দেয়, তাহলে সেইটা নন লিনিয়ার পোটেনশিয়াল হয়ে গেল। মানে আমি একটা কাদাযুক্ত রাস্তার উপর আমি হাঁটছি, আমার নিজের ওয়েটের জন্য কি হবে, কাদার রাস্তাটা নিচের দিকে নেমে যাবে। সুতরাং বিকজ অফ মাই প্রেজেন্স হোয়াট এভার দ্য পোটেনশিয়াল ওয়াজ দেয়ার, সেই পোটেনশিয়ালটা এখন আর চেঞ্জ হয়ে গেল। আগে একটা স্টেট পোটেনশিয়াল ছিল, এখন একটা ইউ এর মতো হয়ে যাবে আমার প্রেজেন্সের জন্য। এই যে যখনই আমার প্রেজেন্সের জন্য আমি নিজের পোটেনশিয়ালটাকে চেঞ্জ করে দিলাম, তখনই কি হয়, এই নন লিনিয়ারিটিটা আসে। এইটা অপটিক্যালি কেন আসে একটু আগেই বললাম। আমি হচ্ছি ওয়েভ, আমি নিজে যাচ্ছি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা কিনা আমার ইয়ের মতো কাজ করছে, আমার পোটেনশিয়ালের মতো কাজ করছে, আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে নিজেই ড্যামেজ করে দিচ্ছি। আমার নিজের ইন্টেন্সিটির জন্য আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে চেঞ্জ করে দিলাম, একটু আগেই বললাম কার এফেক্ট। সুতরাং এই টার্মটা থাকার জন্য এটাকে বলা হয় নন লিনিয়ার শর্ডিঞ্জার ইকুয়েশন। সুতরাং শর্ডিঞ্জার ইকুয়েশন যেমনভাবে আমরা ইউজ করি, তার সঙ্গে একটা টার্ম অ্যাড হয়ে আমরা এটাকে নন লিনিয়ার শর্ডিঞ্জার ইকুয়েশন বলছি। এবার আমরা দেখব ফার্দার আর কি আছে কুইকলি, আমি অনেক সময় নিয়ে নিচ্ছি হয়তো। আচ্ছা, টেম্পোরাল ব্রডেনিং, আর আমরা দেখেছি দুটো কেস, একটা হচ্ছে টেম্পোরাল ব্রডেনিং। টেম্পোরাল ব্রডেনিং শুধু এই দুটো টার্ম থাকলে টেম্পোরাল ব্রডেনিং হবে, অর্থাৎ টাইমে পালসটা মোটা হয়ে যাবে। ফ্রিকোয়েন্সিতে স্পেকট্রাল ব্রডেনিং, মানে যদি শুধু নন লিনিয়ার টার্মটা থাকে আর এই টার্মটা থাকে, তাহলে এদিকে এ বড় হয়ে যাবে। এবার আমি কি করছি, দুটো টার্মকে আমি একসঙ্গে যোগ করে দিচ্ছি। দুটো টার্মকে যদি একসঙ্গে যোগ করে দিই, তাহলে দেখা যাক প্রথমে এই পালসটার কোনো রকমের চেঞ্জ হবে না যদি এইটা ইজ ইকুয়াল টু 0 হয়। স্পেকট্রাল ব্রডেনিং এইটা ব্রডেনিং হবে, টেম্পোরাল ব্রডেনিং এইটা ব্রডেনিং হবে, স্পেকট্রাল ব্রডেনিং এইটা ব্রডেনিং হবে। এবার দুটোকে আমি অ্যাড করে দিচ্ছি, একই ছবি অনেকগুলো হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি। তাহলে এই দুটোকে যখন অ্যাড করছি, আমি এবার পুরোনো ছবিটাতে ফিরে আসি। মনে আছে এই যে আমরা যখন করেছিলাম, যে যখন এই অ্যানোমালাস ডিসপারশনে এই অংশটা ছিল বেশি ফ্রিকোয়েন্সির, এইটা কম ফ্রিকোয়েন্সির, আবার নন লিনিয়ারিটি ছিল এইটা কম ফ্রিকোয়েন্সির, এটা বেশি ফ্রিকোয়েন্সি। তো এই দুটোকে যদি ঠিক সুইটেবলি অ্যাড করা হয়, তাহলে কি হবে, অরিজিনাল পালসটা আমরা পাবো। অর্থাৎ আমি যদি একটা অপটিক্যাল পালস ছাড়ি এবং এই দুটো টার্ম দুটোই যদি প্রেজেন্স থাকে, তাহলে সে বহুদূর পর্যন্ত প্রপাগেট করতে পারবে উইদাউট এনি চেঞ্জ। হ্যাঁ, এটা বেসিক্যালি এই অপটিক্যাল ফাইবারের জন্য, এইটা অন্য কিছুর জন্য অনেক রকম হতে পারে। এছাড়াও শুধুমাত্র ব্রাইট সলিটন নয়, এরকম ধরনের আরও সলিউশন পাওয়া যায়। এই টার্মটা যদি নেগেটিভ হয়, তাহলে ডার্ক সলিটন বলে একটা বস্তু আছে, সেটাও পাওয়া যায়, এও একটা স্টেবল সলিউশন। কিন্তু এটা খুব একটা ফিজিক্যাল ইন্টারেস্ট নয়, কারণ এই ডার্ক সলিটনে কি হয়, মধ্যিখানটা 0 হয় আর এইটা 1 হয়। এখানে যেমন এইটা 1 আর এই পাশগুলো 0, এই জন্য এটাকে ডার্ক সলিউশন বলে, এই কারণে মধ্যিখানটা। কিন্তু এটা ম্যাথমেটিক্যাল সলিউশন, এটাও একটা ম্যাথমেটিক্যাল সলিউশন। আমি এই প্রসঙ্গে এখন যাচ্ছি না। এটা ছাড়াও আরও অন্য রকমের হতে পারে, যে শুধুমাত্র একটা পিক নয়, এরকম অসংখ্য পিক এরকম হতে পারে, এরকম ঢেউ খেলানো হতে পারে, এরকম ডিফারেন্ট স্ট্রাকচার হতে পারে, এগুলোকে হায়ার অর্ডার সলিউশন বলে। এগুলো সবই একটা একটা করে সলিউশন, কিন্তু হায়ার অর্ডার, এগুলোকে হায়ার অর্ডার সলিউশন বলে, বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, এই পর্যন্ত তো হয়ে গেল টেকনিক্যাল ডিটেল। এবার কিছু অ্যাডভান্স আন্ডারস্ট্যান্ডিং করে, আমি অলরেডি একটা 14-10 হয়ে গেছে, আমি কুইকলি বলে দিচ্ছি। এই নর্মালি কি হয়, যখন আমরা একটা সিস্টেমের মধ্য দিয়ে প্রোপাগেট করি, তখন অনেকগুলো শুধু ওই টার্মগুলো থাকে না, অত সহজ নয় সিস্টেমটা যে শুধুমাত্র ডিসপারশন টার্ম থাকবে আর নন লিনিয়ারিটি টার্ম থাকবে, আর কিছু থাকবে না। রিয়েল কেসেতে আরও অনেক রকমের পারটার্বিং টার্ম থাকে। এই পারটার্বিং টার্মগুলো থাকার জন্য যে স্টেবল স্ট্রাকচারটার কথা আমরা বলছি, সেই স্টেবল স্ট্রাকচারটা কিন্তু পারতপক্ষে স্টেবল থাকে না, এইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমি এই ছবিগুলো দেখাচ্ছি যে কিভাবে চেঞ্জ হয়। এই পালসটা যেটা ছিল, যদি এই থার্ড অর্ডার ডিসপারশন, অর্থাৎ আমরা এই পর্যন্ত থেমে গেছিলাম টেলর সিরিজটাতে, যদি আরও একটা বেশি নিয়ে হতো, সাইডে এরকমভাবে লোব জেনারেট করবে। এই টার্মটাকে বলা হয় সেলফ স্টেপেনিং, এইখানে তখন এইখানে সাইডে এরকমভাবে হেলে যাবে। রামান থাকলে এইগুলো ভেঙে যাবে। তো অনেক রকমের পালসের চেহারার পরিবর্তন হতে হবে, এবং রিয়েলিটিতে এই ঘটনাটাই বেশি ঘটে। একটা স্টেবল পালস পাওয়া কিন্তু খুব মুশকিল। এই প্রসঙ্গে আরও একটা বলে রাখি, যে এই ধরনের স্টাডিগুলো আমরা করি, যেটা কিনা একটু আগেই একটা স্লাইডে সঞ্জয় দা দেখাচ্ছিল, যে একটা হ্যামিল্টনিয়ান আমাদের খুঁজে বার করতে হয়, সেই হ্যামিল্টনিয়ান থেকে আমরা তার করসপন্ডিং একটা অ্যানসাস ফাংশন নিই, সেই অ্যানসাস ফাংশনটাকে আপনারা অপটিমাইজ করে দেখি যে কি এফেক্ট আসছে। একটা পেপার ওনারা পাবলিশ করেছিলেন, সেটা দেখাচ্ছিল। এক্স্যাক্টলি সেম জিনিসই আমরা এখানে অ্যাপ্লাই করি। ওইটা কোয়ান্টাম মেকানিক্সে আমরা অ্যাপ্লাই করেছিলাম ওই কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমরা ক্লাসিক্যালি অ্যাপ্লাই করি। অর্থাৎ এই পার্টিকুলার ইকুয়েশনটার জন্য আমরা একটা ল্যাগ্রাঞ্জিয়ান বা হ্যামিল্টনিয়ান ফার্স্টে বার করার চেষ্টা করি, যেটা বার করা যায়।
তারপরে আমরা একটা ফাংশন নিই, ফাংশনটা নিয়ে দেখি যে ওই ফাংশনটা কিভাবে চেঞ্জ হচ্ছে আন্ডার দিস পার্টারবেশন। এগুলোকে পার্টারবেশন বলে, এই জিনিসগুলোকে, যে এক্সট্রা পার্টারবেশন থাকলে কিভাবে জিনিসটা ইভলভ করছে। একই রকমের অনেকটা টেকনিক, মানে সিস্টেমেটিক্যালি যদি দেখি। আচ্ছা, এবার এই যে আমি বলছি যে এই অপটিক্যাল সলিটন এটা কোথায় জেনারেট করে সেইটা একটুখানি বলি। এই অপটিক্যাল সলিটনটা জেনারেট করতে গেলে এই বেসিক্যালি আমাদের এরম ধরনের একটা স্ট্রাকচার, নর্মাল ফাইবারও জেনারেট করতে পারে, কিন্তু নর্মাল ফাইবারে জেনারেট করা মুশকিল। এটাকে বলা হয় নন লিনিয়ার ওয়েভ গাইড এক ধরনের। এটাকে হচ্ছে অপটিক্যাল ফাইবার। এখানে অনেক ফুটো ফুটো থাকে। এই ফুটোগুলো থাকার জন্য কি হয়, আমরা এই ডিসপারশনটাকে কন্ট্রোল করতে পারি এবং পালসটাকে অনেক মানে খুব কনফাইনলি এইখানে ঢোকাতে পারি। এটা করলে আমার কি সুবিধা হয়, এই নন লিনিয়ারিটিটা বেড়ে যায়। নর্মালি এই যে নন লিনিয়ারিটিটার ভ্যালুটা, যেটা নর্মাল ফাইবারের জন্য আমরা দেখছি, এখানে একটা টার্ম রয়েছে 10 × 3 × 10⁻⁻20 মিটার স্কোয়ার পার ওয়াট। এই 10⁻⁻20 হচ্ছে খুবই কম অর্ডারের একটা টার্ম। তো এইটা থাকলে নন লিনিয়ারিটিটা, যে অর্ডারের নন লিনিয়ারিটিটা আমি চাইছি সেই অর্ডারের নন লিনিয়ারিটিটা আমরা পাবো না। তো আমাদের নন লিনিয়ারিটিটাকে বাড়াতে হবে। কিভাবে বাড়াবো? একটা রাস্তা হচ্ছে যে পালসটাকে খুব স্কুইজ করে নিয়ে আমরা এর মধ্যে এইখানে ঢুকিয়ে দিই, অর্থাৎ স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনটাকে আমি খুব কমিয়ে দিই। এইখানে যদি এই ইকুয়েশনটা দেখি, আমাদের অ্যাকচুয়ালি গামাটা দরকার হয়, মানে রিস্কেলিং করার পর এই গামাতে দেখছি নিচে একটা এ এফেক্টিভ বলে বস্তু আছে। এই এ এফেক্টিভটা কিছু নয়, এই এফেক্টিভ এরিয়া, কতটা এরিয়া ছড়িয়ে আছে। এখন দেখতে পাচ্ছি যে এই এ এফেক্টিভটাকে যদি আমি সাফিসিয়েন্টলি স্মল করতে পারি, অর্থাৎ খুব ইন্টেন্স পালসকে আমি এটা খুব ছোট্ট জায়গার মধ্যে যদি কনফাইন করতে পারি, তাহলে এই নন লিনিয়ারিটি, এফেক্টিভ নন লিনিয়ারিটির গামাটা অনেকটা বেড়ে যায় এবং অপটিক্যাল সলিটন পাওয়ার প্রবণতাটা অনেক বেশি হয়। অর্থাৎ এই ধরনের সিস্টেমে আমি অপটিক্যাল সলিটন পেতে পারি। এছাড়াও বিভিন্ন রকমের ওয়েব গাইড এখন বাজারে আছে। একটা সহজ ওয়েব গাইড হচ্ছে এই সিলিকন বেসড ওয়েব গাইড, যেখানে আমি খুব কম জায়গার মধ্যে কনফাইন করতে পারি। সিলিকন নেওয়ার কি কারণ আছে? তার কারণ হচ্ছে যে এর কার কোইফিশিয়েন্টটা 10⁻⁻20, এর 10⁻18, 100 টাইম 1000 টাইম এমনি বেশি। তারপরে আমরা এটাকে আরো কুইজ করছি, তাহলে আমাকে কম এনার্জিতেই আমি সলিটনটা পেতে পারি। আর ওই যে পার্টারবেশনগুলো বললাম, এই পার্টারবেশনের জন্য ডিফারেন্ট ফেনোমেনা জেনারেট হয়, এটাকে বলে সুপার কন্টিনিউয়াম। অর্থাৎ একটা লাইট ছাড়লাম, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট জেনারেট হলো, আমি অনেক কিছু ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পেলাম। এই যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো আমরা পাচ্ছি, এই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো বেসিক্যালি একটা হোয়াইট লাইট জেনারেট করে। এটাকে অনেক সময় হোয়াইট লাইট লেজারও বলে। এগুলো খুব কোহারেন্ট হয় এবং এটাকে আমি ওই ডিটেলসে যাচ্ছি না। তো এখানে যেটা হয় কি, আমি হয়তো দেখা যাবে লাল লাইট দিয়ে ছাড়লাম একটা সিস্টেমের মধ্যে, বিকজ অফ দ্য নন লিনিয়ারিটি যখন বেরোলো, নীল, সবুজ, মানে যত পসিবল লাইট আছে সব লাইট ওখান থেকে ইলুমিনেট হবে। ছবিটা আনফর্চুনেটলি আমি এখানে বসাতে ভুলে গেছি, এই ছবিটা বসালে ভালো হতো। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি একমাত্র এইভাবেই সলিটন জেনারেট করা সম্ভব, নাকি অন্য আরো অনেক সিস্টেম আছে যেখানে আমরা সলিটন জেনারেট করতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ, অনেক রকমের সিস্টেম আছে যেখানে সলিটন জেনারেট করতে পারি। আমি একটা করে উদাহরণ দিচ্ছি। যেমন এখানে এক ধরনের সলিটন জেনারেট হয় ডিসিপেটিভ সিস্টেম। সেই ডিসিপেটিভ সিস্টেমে আরও কিছু টার্ম জেনারেট থাকে। এই টার্মটা থাকে নন লিনিয়ারিটি আর ডিসপারশন ছাড়াও আরও কিছু অ্যাডিশনাল টার্ম থাকে। অর্থাৎ এখানে কি হয়, এনার্জি ব্যালেন্স হয়ে সলিটন সৃষ্টি করে। ঠিক যেভাবে ওই বৃহস্পতিতে ওই যে আমরা স্পটটা দেখেছিলাম, বেসিক্যালি এই ফেনোমেনা দিয়ে ওই সলিটনটা জেনারেট হচ্ছিল। এছাড়াও ক্যাভিটি সলিটন বলে একটা হয়। এই ক্যাভিটির মধ্যে কি হয়, আমরা এই ধরনের একটা ইকুয়েশন থাকে, আমি ইকুয়েশনের মধ্যেও যাচ্ছি না। এই ইকুয়েশনের এই ধরনের একটা সিস্টেমের মধ্যে আমরা বারবার এইটা দিয়ে কি হয়, কিছুটা পোর্শন লাইটকে ভেতরে ঢোকায় এবং লাইটটা কি হয়, ঘুরতে থাকে। এইভাবে ঘুরতে ঘুরতে ওর একটা ন্যাচারাল শেপ তৈরি করে, এই ধরনের একটা ন্যাচারাল শেপ তৈরি করে। এটা হচ্ছে এর এই ইকুয়েশনের একটা সলিউশন। এইটাকে বলা হয় ক্যাভিটি সলিটন। এও জেনারেট করে। এই ক্যাভিটি সলিটন কি করে, এমন ধরনের ফ্রিকোয়েন্সি কোম জেনারেট করে। অর্থাৎ একে অপরের সঙ্গে এমনভাবে ঘোরার সময় একে অপরের সঙ্গে এমনভাবে সুপার ইম্পোজ হয় যাতে ডিসক্রিট একটা করে এরকম লাইন পাই, যেটাকে ফ্রিকোয়েন্সি কোম বলে। খুব ইউজফুল। এটার জন্য কয়েক বছর আগে নোবেল পুরস্কারও পেয়েছে লোকজন। এছাড়াও কোন আছে ডিসক্রিট সলিটনটা খুব ইন্টারেস্টিং, যেখানে কি হয়, এরমগুলো অনেক ধরনের ওয়েব গাইড আছে। ওয়েব গাইডের মধ্যে আমি পাওয়ার লঞ্চ করি। এইখানে পাওয়ার লঞ্চ করা হয়েছে। এটা এক্সপেরিমেন্টাল ফিগার, এটা আমরা থিওরিটিক্যালি সিমুলেট করে দেখেছি যে সত্যি জিনিসটা হয়। তো এইখানে কি হচ্ছে, এই দেখা যাচ্ছে প্রত্যেকটা লাইট পয়েন্ট এই এক একটা করে লাইটের এই এক একটা ওয়েব গাইডের মধ্য দিয়ে, এগুলোকে ওয়েব গাইড বলে, যার মধ্যে লাইটটা প্রোপাগেট করছে, এর মধ্যে ছড়িয়ে আছে। এবার কি করছে, গ্র্যাজুয়ালি ওরা যে লাইটটা লঞ্চ করেছে তার কি হচ্ছে, বাড়ায়, ইন্টেন্সিটিটা বাড়াতে থাকে। ইন্টেন্সিটিটা বাড়াতে থাকলে কি হবে, যদি ইন্টেন্সিটিটা বাড়ায় তাহলে এর মধ্যে নন লিনিয়ারিটিটা আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ ইন্টেন্সিটিটা নন লিনিয়ারিটির সঙ্গে প্রপোর্শনাল। তো নন লিনিয়ারিটিটা বাড়লে এই যে ছড়িয়ে যাওয়ার প্রবণতাটা আছে, এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাটা আস্তে আস্তে কমবে। কমে দেখা যাচ্ছে গ্র্যাজুয়ালি তারা একটা পয়েন্টে মার্চ করছে।
এই যে গ্র্যাজুয়ালি তারা একটা পয়েন্টে মার্চ করলো, এই যে স্ট্রাকচারটা হলো এটা হলো সলিটন। এটাও এক ধরনের সলিটন। আমরা এক্সপেরিমেন্টালি এই ছবিটা আমরা পেয়েছিলাম, সেই ভ্যালু নিয়ে আমরা যখন নিজেরা ক্যালকুলেট করি, সিমুলেট করি, আমরা দেখি আমাদের সিমুলেশনেও একই ধরনের রেজাল্ট আসছে। এটাও এক ধরনের সলিটন, যেটাকে আমরা ডিসক্রিট সলিটন বলছি। আচ্ছা, ফাইনালি যে জায়গাটা আমি আসতে একটু কুণ্ঠাবোধ করছিলাম, যে কোয়ান্টাম অ্যাসপেক্টস অফ সলিটন, এখানে খুব বেশি কোয়ান্টাম অ্যাসপেক্টস অফ দ্য সলিটন আমি বলতে পারবো না, কারণ আমি এই ফিল্ডের এক্সপার্ট নই। তো যেইটুকুনি আমি বুঝতে পেরেছি সেইটুকুনি হচ্ছে যে এর মধ্যেই সলিটনের মধ্যে লোকজন কিছু কোয়ান্টাম ফিচার দেখার চেষ্টা করেছে। এক নম্বর কোয়ান্টাম ফিচারটা হচ্ছে যে কোয়ান্টাম নয়েজ এক ধরনের হয়, অর্থাৎ এই যে সলিটনটা তুমি একটা কোহারেন্ট স্টেট হিসেবে জেনারেট করছে, কিন্তু যখন তুমি ডিটেক্ট করছো, এই ডিটেক্টরটার বেসিক্যালি হচ্ছে যে এই ফোটনটাকে মেজার করছে, কতগুলো ফোটন আছে। এবার এই যে এন যে স্টেটটা আছে ডিটেক্টরের, এটা হচ্ছে আইজেন স্টেট। এবার আমি কি করছি, এই স্টেটটা, তো যেহেতু এটার আইজেন স্টেট নয়, এটার মেজারমেন্টটা, তখন এই স্টেটটা অ্যাজ এ সুপার পজিশন অফ এই স্টেটে লেখার চেষ্টা করছি। এবার যখন আমি মেজার করছি, অবভিয়াসলি সাইটাকে যদি আমি মেজার করি, এই আইজেন স্টেটে মেজার করি, তো আমি একটা প্রবাবিলিটি পাবো, যেটা সঞ্জয় দা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছে। অর্থাৎ আমি যেটা মেজার করছি সেটা হচ্ছে এই মেজারমেন্ট অপারেটর এন, এই ছোট এনটা হচ্ছে তার আইজেন স্টেট। অর্থাৎ আমি যদি এটার উপর অপারেট করি, তাহলে আমি তার আইজেন ভেক্টরটা পাবো, তার সঙ্গে আইজেন ভ্যালুটা পাবো, আর ডেফিনিট আইজেন ভ্যালু পাবো। কিন্তু এখানে কি হচ্ছে, অরিজিনাল যে স্টেটটা আছে তার যখন আমি মেজারমেন্টটা করব, সেই মেজারমেন্টটা আমি এখানে করতে পারবো না, কারণ এইটার মেজারমেন্টের আইজেন স্টেট নয়। সুতরাং আমাকে এই স্টেটটাকে তার আইজেন স্টেটের এগেনস্টে লিখতে হবে। আর আমরা জানি যে কোনো অপারেটর, কোয়ান্টাম মেকানিক্সের যে কোনো অপারেটর হচ্ছে হারমিশিয়ান অপারেটর। হারমিশিয়ান অপারেটরের কি আছে প্রপার্টি না, ও যেটা জেনারেট করে, যে আইজেন ভ্যালুগুলো যেগুলো জেনারেট করবে, সেই আইজেন ভ্যালুগুলো রিয়েল হবে। এছাড়া আর কি প্রপার্টি আছে না, ও যে আইজেন স্টেটগুলো জেনারেট করবে তারা একে অপরের অর্থোগোনাল হবে। যদি একে অপরের অর্থোগোনাল আইজেন স্টেট তৈরি করে, দে আর ভেরি গুড ক্যান্ডিডেট টু জেনারেট দ্য বেসিস, যেটা সঞ্জয় দা অলরেডি এক্সপ্লেন করেছে। তো এইটাকে বেসিস হিসেবে আমি এই স্টেটটাকে লিখতে পারি। কিন্তু মুশকিল হচ্ছে যখনটা আমি মেজার করব, তখন তো আমি একটা স্টেট পাবো না, এটা সুপার পজিশন অফ অল স্টেট হয়ে আছে। সুতরাং আমি একটা প্রবাবিলিস্টিক ডিস্ট্রিবিউশন পাবো সিকে এর উপর নির্ভর করে, যেটা সঞ্জয় দা বারবার বলছিল, মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার, অর্থাৎ এইটার টোটাল প্রবাবিলিটিটা 1 হবে। ঠিক তেমনিভাবেই মড অফ সিকে স্কোয়ারের যদি আমি সাম নিই, তাহলে এটা 1 হবে। তো এই প্রবাবিলিটিতে পাবো। যখনই এই প্রবাবিলিটিতে পাবো, আমি কোনো নির্দিষ্ট ভ্যালু পাবো না, আমার একটা হেজিনেস এখানে তৈরি হবে মেজারমেন্টে। তো এটাকেই বলা হচ্ছে যে ক্লাসিক্যাল সলিটন, যেখানে কোনো রকমের কিছু ছিল না। কিন্তু সলিটন বললেই তো হবে না, সলিটনটাকে তো আমাকে মেজার করতে হবে, যে হ্যাঁ সত্যি সত্যি এরকম ডিস্ট্রিবিউশন আছে। মেজারমেন্টের জায়গায় গিয়ে আমরা দেখতে পাবো যে একটা হেজি জিনিস চলে এসেছে। এই হেজি জিনিসটা কেন? আমাদের এই মেজারমেন্টের প্রবলেমের জন্য, কারণ ওটা আইজেন স্টেটে আসছে না। এছাড়াও যেটা এই আস্তে আস্তে সঞ্জয় দা আমাকে শেখাচ্ছিল, যে স্কুইজ স্টেট কি হয়, সলিটনটাকেও অনেকে স্কুইজ স্টেট হিসেবে ট্রিট করার চেষ্টা করছে। স্কুইজ স্টেটটা আসে যে এই আনসার্টেনটি প্রিন্সিপালের রিলেশন থেকে। এইটা হচ্ছে আমরা জানি আনসার্টেনটি প্রিন্সিপাল। এই আনসার্টেনটি প্রিন্সিপালটা আমরা যে সলিটনে কনভার্ট করি, তাহলে এটা ফোটন নাম্বার আর ফেজে হয়ে যায়, ফোটন নাম্বার আর ফেজে হয়ে যায়, এবং এইটার আনসার্টেনটি বলছে ইট ইজ গ্রেটার দ্যান 1। যদি আমি মিনিমাম আনসার্টেনটি দেখি, তাহলে এই ভ্যালুটাকে, দুটোর মধ্যে যে কোনো একটাকে 1/√2 হতে হবে। এবার যদি কোনো একটা প্যারামিটারকে আমি এমনভাবে একটা স্টেট তৈরি করতে পারি, যে কোনো একটা প্যারামিটারকে আমি ওই লেভেলের নিচে নিয়ে আসতে পারি, তাহলে সেই জিনিসটাকে স্কুইজ স্টেট, যতদূর আমি বুঝতে পেরেছি। সঞ্জয় দা আমাকে আস্তে আস্তে রাস্তায়, আমি গ্রেটফুল টু হিম, পুরো রাস্তায় ওই যে রোডটা আছে, এই যে রোডটাতে আমাকে একদম প্রথম থেকে বলা শুরু করেছে শেষ পর্যন্ত, যে কিভাবে কুইজ স্টেটটা তৈরি হয়, খুব সুন্দরভাবে বুঝিয়েছে। আনফর্চুনেটলি এত কম টাইম যে আমি ওইটা বোঝাতে পারছি না, বা সঞ্জয় দা থাকাকালীন আমি বোঝানোর রিস্ক নিচ্ছি না। তো যাই হোক, যেটা আমি বলতে চাইছিলাম, আমি আর এই স্টেটগুলোকেও আমরা দেখি, এই যে সলিটন স্কুইজ স্টেট লোক বানানোর চেষ্টা করছে এই ক্যাভিটি সলিটনের মধ্য দিয়ে। এইখানে এরকম এই যেগুলো পাচ্ছে, সেগুলো থেকে ওরা কোনো রকম একটা স্কুইজ, আমি ওই ডিটেলে এখন যেতে চাইছি না, কারণ সময় চলে গেছে অনেক। এই যেটা বলতে চাইছিলাম, যে বিভিন্ন আর্টিকেলে ওরা দেখাচ্ছে যে এই কোয়ান্টাম বিটটাকে সামহাউ ওরা সলিটনের সঙ্গে আইডেন্টিফাই করার চেষ্টা করছে, যে সলিটনটাকে কি কোনো রকমভাবে কোয়ান্টাম বিট হিসাবে আমি ট্রিট করতে পারি, বেসড অন দেয়ার প্রপার্টি, বেসড অন দেয়ার কো রিলেশন। এই যে বলছিল না যে এনট্যাঙ্গেলড ফোটন, তেমনিভাবে ওরা চেষ্টা করছে কোনো রকমভাবে কি এনট্যাঙ্গেলড সলিটন বানানো যায় তাদের কোহারেন্সের মধ্যে রিলেশন দেখে। তো সেইটা লোকজন করার চেষ্টা করছে, প্রচুর কাজ হচ্ছে, আমি দেখলাম প্রচুর। বিকজ অফ দ্য ল্যাক অফ টাইম আমি ওই কাজগুলো ডিসকাসও করতে চাইছি না। আই এম নট দ্য এক্সপার্ট অফ দ্যাট থিং, আমাকে এবার শেষ করতে হবে। হতে পারে নট নেসেসারি একটা ফিজিক্যাল সিস্টেমে, নেচারেও আমরা দেখছি সলিটনের মতো একটা স্ট্রাকচার আছে, পাখিরা উড়ে যাচ্ছে, সেটাও এক ধরনের সলিটন। নার্ভ সেলের মধ্যে দিয়ে পালস প্রোপাগেট করছে, সেটাও এক ধরনের সলিটন। বৃহস্পতির মধ্যে একটা স্পট দেখা যাচ্ছে, সেটাও এক ধরনের সলিটন। তো একটা স্টেট
যেটা কিনা সেলফ সাস্টেন্ড, লম্বা ডিস্টেন্স পর্যন্ত প্রোভাইড করতে পারে বা লম্বা সময় পর্যন্ত থাকে, তাকেই আমরা সলিটন বলছি। এই সলিটন বিভিন্ন রকমের সিস্টেমে সলিটন জেনারেট করতে পারে। অপটিক্যাল সলিটনটা স্পেশালি জেনারেট করে ডিসপারশন আর টেম্পোরাল উইথ ডিসপারশন আর ডিফ্র্যাকশন আর নন লিনিয়ারিটির ব্যালেন্সের জন্য, দুটোকে ব্যালেন্স যদি আমি ঠিক করতে পারি, জেনারেট করতে পারি। আর লাস্টলি এটা যদিও একটা ফুললি ক্লাসিক্যাল কনসেপ্ট, এতক্ষণ যতটা দিলাম আমি এই যে সাই কেট ভেক্টর বা এই আমরা বলিনি, শেষ দুটো মাত্র স্লাইডে বোধহয় কেট ভেক্টরের কথা এসছে, এছাড়া পুরোটাই ক্লাসিক্যাল। আমি ইন্টিগ্রেশন দেখিয়েছি, আমি ফাংশন দেখিয়েছি, তো এইগুলো হচ্ছে একদম ডেফিনিট ফিচার যে এটা একটা ক্লাসিক্যাল প্রবলেম। যখন আমি ইন্টিগ্রেশন করছি, যখন আমি তার ইকুয়েশনটা লিখছি, আমি একটা ওয়েভ ইকুয়েশন লিখছি, এগুলো সব ক্লাসিক্যাল অ্যাসপেক্ট, আমি কোনো কোয়ান্টাম অ্যাসপেক্টে যাইনি। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে যদিও এটা ক্লাসিক্যাল কনসেপ্ট, এর একটা পোটেনশিয়াল ক্যান্ডিডেট হিসাবে এরা দেখছে কোয়ান্টাম কমিউনিকেশনে এটাকে কোনো রকমভাবে কাজে লাগানো যায় কিনা। রিসার্চ ইজ গোয়িং অন, নিশ্চয়ই ভবিষ্যতে দেখা যাবে যে এটাও একটা প্যারালাল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড কি কীভাবে আমি একটা বিটকে কোয়ান্টাম বিট হিসেবে দেখতে পাই। ওকে, থ্যাংক ইউ।